আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ভয়েস অফ জান্নাতের চ্যানেলের পক্ষ থেকে আমি সুজন। আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, কেউ পুরো গল্পটা না শুনে বাজে কমেন্ট করবেন না। আর হ্যাঁ, আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমাদের সাথে যদি কথা বলতে চান, ডেসক্রিপশন বক্সের নম্বর দেওয়া আছে, সেখান থেকে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ আর ইমো করা। আর হ্যাঁ, আমাদের গল্পতে লাইক করে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। তো চলুন গল্পটা শুরু করা যাক। মা, জলদি নাস্তা দাও, আজকে অফিসে তাড়াতাড়ি যেতে হবে। নতুন এমডি জয়েন করছে, আর কালকে রোহান স্যার বলেছে নতুন এমডি নাকি অনেক রাগী। তুই টেবিলে বস, আমি এক্ষুনি নাস্তা নিয়ে আসছি। আচ্ছা। আমি টেবিলে বসতে বসতেই আম্মু আমার জন্য নাস্তা নিয়ে টেবিলে হাজির হয়ে গেল। আম্মু আমার প্লেটে পরোটা আর ডিম দিয়ে বললো, এই নে ধর, সব খেয়ে যাবি কিন্তু। প্রতিদিন তো অর্ধেক খেয়েই চলে যাস। মা, আজকে তো আরো তাড়াতাড়ি যেতে হবে, নতুন এমডি আসবে আর আমি তার বিয়ে। আমি তাড়াতাড়ি না হয় গেলে কি হবে বলো? তাই বলে কি না খেয়ে যেতে হবে নাকি? আর দিন দিন নিজের চেহারা আর শরীরে যা অবস্থা বানাচ্ছিস, কিছুদিন পর তো তোকে চোখেও দেখা যাবে না। আহা মা, আমি স্লিম না থাকলে কাজ করব কিভাবে? আর মোটা হয়ে গেলে তো ছেলেরা আমার দিকে তাকাবেই না, আর আমার দিকে না তাকালে তো ছেলেরা ক্রাশও খাবে না। তখন আমার কি হবে? হয়েছে, আর ঢং করতে হবে না। এইবার তাড়াতাড়ি খেয়ে নে তো, না হলে আবার দেরি হয়ে যাবে। আচ্ছা, আমার খাওয়া শেষ, আমি আসি। আর আম্মু, তুমিও কিন্তু মনে করে খেয়ে নিও। আর সাবধানে যাস কিন্তু। আমি বাসা থেকে বের হয়ে রাস্তায় এসে দেখে একটা রিক্সা দাঁড়িয়ে আছে। আমি তাড়াতাড়ি গিয়ে রিক্সায় উঠে পড়লাম। ওই মামা, একটু তাড়াতাড়ি চালান তো। আপা, আমি তো যাইতাম না। মামা প্লিজ, একটু আমার অফিসে দিয়ে আসো না, আমার দেরি হয়ে যাচ্ছে। আর আজকে আমার অফিসে নতুন এমডি স্যার আসবে, দেরি করে গেলে আমার চাকরি শেষ। মামা, এই পুরা দুনিয়াতে তুমি ছাড়া আমার কেউ এখন আমার চাকরিটা বাঁচাতে পারবে না। আপা, আমি যামু, কিন্তু ভাড়া বেশি দিতে হবে। আচ্ছা, আপনি যাইবেন কই? মামা, তুমি এইখানে? তাড়াতাড়ি চলো। আচ্ছা। অনেক কষ্ট করে রিক্সাওয়ালা মামাকে রাজি করালাম। আপনারা তো সবই দেখলেন। আপনাদের তো আমার পরিচয় বলতেই ভুলে গেছি, আমি তানহা আহমেদ। দেখতে অনেক কিউট আর গুলুমুলু, আর সবাই আমাকে শান্ত স্বভাবের মেয়েই বলে। বুঝছেন, নিজের প্রশংসা নিজেই করতেছি, নইলে আপনারে বুঝবেন না আমি কেমন। আমাদের ছোট্ট একটা পরিবার, সেখানে আমি আর আমার মা থাকি। আমার বাবা আমাদের সাথে থাকেন না। আমার যখন 4 বছর বয়স, তখন আমার বাবা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আর সেই তখন থেকে অনেক কষ্টে আম্মু একা আমাকে বড় করেছে। কিন্তু আমাকে কখনো কষ্ট পেতে দেয়নি আম্মু। অনেক বিলাসবহুলভাবেই আমাকে বড় করেছে, কারণ বাবা মরে যাবার আগেই যথেষ্ট সম্পদ আমাদের জন্য রেখে গিয়েছিল। আমি অনার্স পড়ছি এবং পাশাপাশি একটা চাকরিও করি আম্মুকে হেল্প করার জন্য। হঠাৎ কোত্থেকে জানি একটা প্রাইভেট কার এসে আমার রিক্সায় ধাক্কা মারলো। আমি ধাক্কা সামলাতে না পেরে রিক্সা থেকে পড়ে গেলাম। রিক্সা থেকে পড়ে যাবার কারণে আমি হাতে অনেকটা ব্যথা পাই। আমি রাস্তা থেকে উঠে দাঁড়িয়ে দেখি কিউট একটা ছেলে গাড়ি থেকে বের হলো। ছেলেটা আমার সামনে আসতেই ঠাস করে ছেলেটার গালে একটা চড় মেরে দিয়ে, ওই বদমাইশ ছেলে, রাস্তা কি তোর বাপের নাকি রে? গাড়ি আছে রেখে যেমন খুশি চালাবি? ইচ্ছে করতেছে তোরে মাইরা ফেলাই। হাট টিয়ারিও, তোমার তো দেখি সাহস কম না। তুমি কাকে চড় দিয়েছ জানো? ওই, এত বড় বড় কথা তোর মুখ দিয়ে বের হচ্ছে কি করে রে বেটা বচ্চা? গাড়ি চালানোর সময় তোর চোখ কোথায় থাকে? হ্যাঁ, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি হাত দিয়ে আমাকে চড় দিয়েছ না? কথাটা বলেই ছেলেটা আমার হাত চেপে ধরলো, কিন্তু আমি এতে রেখেছিলাম যে ছেলেটার হাতে জোরে কামড় বসিয়ে দিলাম। ও এ, তুমি আমার হাতে কামড় দিলে কেন? এই ছেলে, তোর সাহস কি করে হয় আমার হাত ধরার? যাই হোক, তোর সাথে আজাইরা কথা বলার সময় নাই, এমনি অফিসে দেরি হয়ে গেছে। বলেই আমি ছেলেটির সামনে থেকে চলে আসলাম। এসে রিক্সাওয়ালা মামাকে মাটি থেকে তুলে জিজ্ঞেস করলাম, মামা আপনি ঠিক আছেন? হ্যাঁ মা, আমি ঠিক আছি। ঠিক আছে, তাহলে চলেন, এমনি আমার অফিসে দেরি হয়ে গেছে। চলো মামা। তানহা রিকশায় উঠে চলে গেল। ছেলেটি রেগে লাল হয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটির তো ইচ্ছে করছে তানহাকে মাথার উপরে তুলে একটা আছাড় মারতে। ছেলেটি মনে মনে ভাবছে, আজকের আগ পর্যন্ত আমার সাথে কেউ কোনোদিন এইভাবে কথা বলার সাহস পায়নি, আর এই মেয়েটা আমাকে চড় দিছে। মেয়েটাকে শুধু আরেকবার পেয়েনি, তা এখন দেখাবো
নিহান চৌধুরীর গায়ে হাত তোলার শাস্তি কি? যাই হোক, মেয়েটি কিন্তু অনেক কিউট আর সুইট। এসব ভেবে নিহালও গাড়িতে উঠে চলে গেল। উফ, এই বজ্জাত ছেলেটার জন্য অফিসে যেতে অনেক লেট হয়ে যাচ্ছে। আজকে নতুন এমডি স্যার আসলো, আর আমি তার বিয়ে হয়ে প্রথম দিনে লেট। এসব ভাবতে ভাবতে অফিসে পৌঁছে গেলাম। অফিসে ঢুকে দেখি সবাই ফুল তোড়া নিয়ে দাঁড়িয়ে আছে নতুন এমডি স্যারকে স্বাগত করার জন্য। অফিসে ঢুকে আমি, শুভ সকাল সবাইকে। আরে তানহা, তুমি এত লেট কেন? এমডি ম্যাডাম তো এখনই চলে আসবে। আর বলো না, একটা বেয়াদব বজ্জাত ছেলের জন্য এসব হয়েছে। রিক্সা দিয়ে আমি কত সুন্দর আসছিলাম, একটা ছেলে কোত্থেকে জানি গাড়ি নিয়ে এসে আমার রিক্সায় লাগিয়ে দিছে। কি বলো, তুমি ব্যথা পেয়েছো? না, এত বেশি না, তবে হালকা ব্যথা পেয়েছি হাতে। যদি এই বজ্জাত থেকে আবার সামনে পাই না, তাহলে ওকে আমি বুঝিয়ে দিব তান্না কি জিনিস। যা করার করো, কিন্তু এখন এই নাও ফুলের তোড়া। স্যার হয়তো এখনই এসে পড়বে। আমি কাব্যর হাত থেকে ফুলের তোড়া নিয়ে আবার কাব্যকে বললাম, আচ্ছা স্যারের নাম কি কাব্য? কি, তুমি এখনো স্যারের নামই জানো না? এত অবাক হয়ে বলার কি আছে? যদি জানতাম তাহলে কি আর তোমাকে জিজ্ঞেস করতাম? স্যারের নাম নিহান চৌধুরী। ইংল্যান্ড থেকে পড়াশোনা শেষ করে এসেছে। শুনেছি স্যার নাকি অনেক কিউট আর স্মার্ট, কিন্তু সমস্যাটা হলো উনি নাকি অনেক রাগী। যদি বেশি রাগী হয় তাহলে তো তুমি শেষ। কেন? আমি শেষ কেন? কারণ স্যার তো তোমাকে জ্বালিয়ে শেষ করে দিবে। জানো, আমার এইসব ভেবেই তোমার জন্য অনেক কষ্ট হচ্ছে। হয়েছে তোমার, আমাকে নিয়ে তো ভাবতে হবে না। স্যারকে তো আমি জ্বালিয়ে শেষ করে দিব। স্যার তো জানে না এই তান্না কি জিনিস। ওই দেখো স্যার চলে এসেছে, চলো আমরা ওই দিকে যাই। চলো। সবাই নতুন এমডি স্যারকে ফুল দিয়ে স্বাগত জানাচ্ছে। আমি স্যারের সামনে এসে দাঁড়িয়ে তাকে স্বাগত জানাবো। তার আগে আমি স্যারের চেহারা দেখে বড় সড়ো একটা শর্ট খেলাম। স্যারকে দেখে আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। তারপরেও আমি মনের ভেতর অনেক সাহস জোগাড় করে স্যারকে বললাম, ওয়েলকাম স্যার। স্যার কোনো কথা না বলে আমার হাত থেকে ফুলের তোড়াটা নিয়ে নিল। একে একে সবার হাত থেকে ফুলের তোড়া নিয়ে যাওয়ার সময় আমাকে বলে গেল, এই মিস, আপনি একটু আমার কেবিনে আসুন। বলেই স্যার চলে গেল। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছি আর ভাবছি, হাই আল্লাহ, এখন আমার কি হবে? ওই বেয়াদব ছেলেটাই দেখি স্যার হয়ে গেল। এখন তো আমার ওপর দিয়ে ওই থাপ্পড় খাওয়ার প্রতিশোধ নিবে। আল্লাহ, তুমি আমায় বাঁচাও। আমি কি আসতে পারি স্যার? ইয়ে, কাম, সিট ডাউন প্লিজ। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আচ্ছা, আপনার নামটা জানো কি? আর কতদিন ধরে এখানে চাকরি করছেন? আমি অনেক কষ্ট করে এই কথা বলতে পারছি না, কারণ ভয়ে আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। আজকে সকালের কথাটা মনে পড়লেই আমি ভয়ে শিউরে উঠছি। কি হয়েছে, নাম বলছেন না কেন? আর আপনি তো বোবা না? অনেক সুন্দর সুন্দর কথা বের হয় আপনার মুখ দিয়ে, আমি কিছুক্ষণ আগেই শুনেছি। আসলে আমার হয়েছে কি। তানহা আর কিছু বলতে পারলো না। বলার আগেই তানহা জ্ঞান হারিয়ে ফেললো। নিহান বসা থেকে উঠে চেক করে দেখলো হঠাৎ করে কি হয়েছে মেয়েটার। নিহাল আর কোনো উপায় না পেয়ে ম্যানেজারকে ফোন করলো। হ্যালো স্যার, বলেন। একটু আমার কেবিনে আসুন। জি স্যার, আমি এখনই আসছি। ম্যানেজার নিহানের রুমে ঢোকার সাথে সাথেই নিহান ম্যানেজারকে বলল, ম্যানেজার, আপনার চেনা পরিচিত কোনো ডাক্তার থাকলে এখনই আসতে বলুন। ওকে স্যার, আমি বলছি। নিহান তানহাকে কোলে তুলে নিয়ে সোফায় শুয়ে দিল। নিহান রুহি আর নেহাকে ডাক দিয়ে তানহার মাথায় পানি ঢালার জন্য। রুহি আর নেহা তানহার কলিগ। সবাই খুব চিন্তা করছে হঠাৎ করে কি হয়ে গেল যে তানহা একদম অজ্ঞান হয়ে গেল। একটু পর ডাক্তার চলে আসলো। ডাক্তার নিহালের কেবিনে ঢুকার পরই নিহাল বলল, ডাক্তার, একটু দেখুন তো কি হয়েছে? হঠাৎ করে এমন জ্ঞান হারালো কেন মেয়েটা? জি, আমি এক্ষুনি দেখছি। বলেই ডাক্তার তানহাকে চেক করা শুরু করে দিল। ডাক্তার তানহাকে দেখে একটু পরে বলল, এই মেয়েটা তো কোনো কারণে অনেক ভয় পেয়েছে, আর ভয় পাওয়ার জন্যই ও অজ্ঞান হয়েছে। এত চিন্তার কিছু নেই, মেয়েটা সম্পূর্ণ সুস্থ আছে। ওহ আচ্ছা ডাক্তার, তাহলে জ্ঞান ফিরবে কখন মেয়েটার? কিছুক্ষণ পরেই জ্ঞান ফিরে যাবে, চিন্তার কোনো কারণ নেই। আর জ্ঞান ফিরলে ওকে একটু রেস্ট নিতে বলবেন, তাহলে উনি একদম সুস্থ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন আমি আসি। আপনি এখন আসতে পারেন। আর ধন্যবাদ আপনাকে। ম্যানেজার সাহেব, ডাক্তারকে বাইরে এগিয়ে আসেন। আচ্ছা স্যার। কথাটা বলেই ডাক্তারকে নিয়ে ম্যানেজার বাইরে এগিয়ে দিয়ে আসতে চলে গেল। আর ম্যানেজার বের হয়ে যাওয়ার পরই সবাই নিহালের কেবিন থেকে বের হয়ে গেল। তানহা সবাই অজ্ঞান হয়ে শুয়ে আছে, আর নিহান বসে বসে ভাবছে, মেয়েটাকে তো আমি কিছু করিনি, তাহলে মেয়েটা ভয় পেল কেন? আচ্ছা, মেয়েটা কি তখনকার ঘটনা মনে করে এত ভয় পেল? মেয়েটাকে তো অজ্ঞান অবস্থায় একদম পরীর মতো লাগছে। যদি সারা জীবন মেয়েটাকে এই অবস্থায় দেখতে পারতাম। নিহান এসব ভাবছিল, এরই মধ্যে তানহার জ্ঞান ফিরল। তানহা চোখ খুলে দেখে নিহান চেয়ারে বসে
এক নজরে ওর দিকে তাকিয়ে আছে। তানহার যে জ্ঞান ফিরেছে সেদিকে নিহানের কোনো খেয়াল নেই। হঠাৎ পেছন থেকে রুহি এসে বলল, কিরে তানহা, তোর জ্ঞান ফিরলো কখন? আর এখন কেমন লাগছে তোর? ভালো লাগছে। আচ্ছা, আমার কি হয়েছিল? আপনি অতিরিক্ত ভয় পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন, তারপর আপনাকে এসে ডাক্তার দেখে যায় আর বলে গেছে আপনাকে রেস্ট নিতে। আপনি এখানে শুয়ে থাকেন, একদম উঠবেন না। আর আপনার এখন কেমন লাগছে? জি, এখন আমি বেটার ফিল করছি। আর আমার অনেক কাজ পেন্ডিং আছে, সো আমাকে যেতে হবে স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আপনি গিয়ে আপনার কাজে মন দেন আর আমিও আমার কাজ করি। আচ্ছা স্যার। ওই রুহি, চল। চল। কথাটা বলি আমি রুহিকে নিয়ে আমার ডেস্কে চলে যাচ্ছিলাম, তখন আমার পেছন থেকে ডাক দিল পচারটা। মিস তাহানা, যদি আপনার বেশি খারাপ লাগে বা কোনো সমস্যা থাকে তাহলে আপনি বাসায় চলে যেতে পারেন। জি না স্যার, আমি একদম ঠিক আছি আর আমি ঠিকমতো কাজও করতে পারবো। আচ্ছা, তাহলে যান। নিয়ানজানের কথা শুনেই আমি আর রুহি স্যারের কেবিন থেকে বের হয়ে আমার ডেস্কে চলে গেলাম। আমি আমার ডেস্কে বসে বসে ভাবছি, এই বচ্চা ছেলেটা আমাদের নতুন এমডি হতে গেল কেন রে? আমি তো ওকে দেখেই ভয় পেয়ে গেছি। আল্লাহ জানে সকালের কাহিনীর জন্য আমাকে কি শাস্তি দিবে, প্রতিশোধ তো নিবে, এটা আমি 100% শিওর। এত কিউট একটা ছেলে, এত রাগ চিত, ভাবা যায় এগুলা? আমি বিড়বিড় করতে করতে কথাগুলো বলছিলাম। আমার পাশে যে রুহি বসে আছে সেটা আমি একদম ভুলে গেছি। রুহি আমাকে বিড়বিড় করে কথা বলতে দেখে বলল, কিরে তানহা, এভাবে বিড়বিড় করে কি বলছিস? কই কিছু বলছি না তো। আচ্ছা, তুই কি দেখে এত ভয় পেলি রে? একেবারে অজ্ঞান হয়ে গেলি? একটা হনুমান দেখে এত ভয় পেয়েছিলাম রে। তুই কি মজা নিচ্ছিস আমার সাথে? অফিসের ভেতরে হনুমান আসবে কি করে? রুহি মুখ দেখে আমি স্পষ্ট বুঝতে পারছি রুহি অনেক অবাক হয়েছে। আমি সত্যি ওই নিহান হনুমানকে এত ভয় পেয়েছি যে অজ্ঞান হয়ে গেছি। এই কথা তো রুহিকে বলা যাবে না, তাহলে উল্টাপাল্টা ভাবতে পারে। রুহি, সত্যি আমি হনুমান দেখে অজ্ঞান হয়ে গিয়েছিলাম, বিশ্বাস কর। তানহা, তোকে আমি অনেকদিন ধরে চিনি। আমার মনে হচ্ছে তুই আমার কাছে কোনো কিছু লুকাচ্ছিস। আচ্ছা বলছি, আমি আমাদের নতুন এমডি স্যারের দেখেই ভয় পেয়েছিলাম। এত কিউট আর স্মার্ট ছেলেকে দেখে তুই ভয় পেয়েছিস? স্যারকে দেখে তো ভয় পাওয়ার মতো কিছু নাই। স্মার্ট আর কিউট তো কি হয়েছে? স্যার একটা হনুমান, আর হনুমানকে দেখলেই ভয় পায়। আচ্ছা, স্যারের সাথে কি তোর কিছু হয়েছে? তেমন কিছু না। আজকে সকালে এটুকু বলে আমি চুপ হয়ে গেলাম, কারণ সকালের কাহিনীটা রুহিকে বলা যাবে না। আমাকে চুপ হয়ে যেতে দেখে রুহি বলল, কি রে, এভাবে চুপ হয়ে গেলি কেন? আজকে সকালে কি হয়েছে বল। আরে তেমন কিছু না। আচ্ছা, তুই এখন নিজের ডেস্কে গিয়ে কাজ কর, আর আমারও কিছু জরুরি ফাইল চেক করতে হবে। চলে যাচ্ছে বলি রুহির মুখটা কালো করে চলে গেল। রুহি চলে যাবার পর আমিও কাজে মনোযোগ দিলাম। আর এদিকে নিহান বসে বসে তানহার কথা ভেবেই যাচ্ছে। হঠাৎ ঘড়ির দিকে চোখ যেতেই দেখলো 11টা বেজে গেছে। এখন পর্যন্ত তো আমার পিএকে দেখা হলো না, আর ওই মেয়েটার জন্য এখন পর্যন্ত আমার সকালে চাটাও খাওয়া হলো না। আর আমি অফিসে কি কাজ করব এটাও তো জানি না। আমার পিএকে ডেকে সব কিছু বুঝে নিতে হবে। এইসব ভেবেই নিহান পিএকে কল করলো। তানহা যে নিহানের পিএ এটা নিহান জানেই না। আপনি কি একটু আমার কেবিনে আসবেন? জি স্যার, এখনই আসছি। নিহান ফোনটা কেটে ভাবতে লাগলো। কণ্ঠটা কেমন কাঁপা কাঁপা ছিল। হয়তো আমার পিএটা অনেক ভালো। আব্বু তো বলেছে আমার পিএ নাকি অনেক ভালো কাজ করে। মেয়েটার বয়স তো অস্থির। যাই হোক, আগে আসুক, দেখি কেমন। হঠাৎ স্যারের ফোন পেয়ে আমি ভয় পেয়ে গেলাম। ভয়ে আমার স্যারের কেবিনে যেতে ইচ্ছে করছিল না, তারপরেও যাচ্ছি। আল্লাহ জানে স্যারের কেবিনে কি জানি কি হয়। আমি স্যারের কেবিনের সামনে গিয়ে দরজা নক করতেই স্যার আমাকে ভেতরে আসতে বললেন। আমিও ভেতরে ঢুকে গেলাম। স্যার আমাকে দেখেই অবাক হয়ে বলল, আপনি আমার পিএ? আমি স্যারের সামনে গিয়ে ভয়ে কথা বলতেও পারছিলাম না, তবু অনেক কষ্টে কাঁদো কাঁদো কণ্ঠে স্যারকে বললাম, জি স্যার। গুড। জি। সবার সামনে আমাকে থাপ্পড় মারা আর রাস্তার মধ্যে অপমান করা। এখন তোমাকে আমি বোঝাবো, তুমি তো নিহান চৌধুরীকে চিনো না। কথাগুলি মনে মনে ভেবে নিহান একটু মুচকি হাসি দিল। নিহানের এই হাসিটা অনেক রহস্যজনক মনে হচ্ছিল তানহার কাছে। স্যার আপনি এভাবে হাসছেন কেন? আর আমাকে ডাকার কারণ কি? এমনি হাসছি। আচ্ছা, আপনার নামটা জানো কি? জি, আমার নাম তানহা। তো মিস তানা, আমার জন্য এক কাপ চা নিয়ে আসুন তো। কি? আমি চা বানাবো? চা আনার জন্য তো জাস্ট স্টার্ট আপ মাই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আমার অফিসে থাকাকালীন আমার সব ব্যক্তিগত বিষয় আপনাকেই দেখতে হবে, আর সেটা যদি না পারেন তাহলে আপনি এই চাকরি ছেড়ে দিতে পারেন। স্যার একটা কথা বলবো? বলেন। স্যার আমি তো চা বানাতে পারি না। কি, আপনি মেয়ে হয়ে চা বানাতে পারেন না?
তাহলে আপনি কি পারেন শুনি? স্যার হয়েছে কি, আমি কখনো রান্নাঘরে যাইনি, আম্মু একাই সবসময় কিছু করতো, তাই আর কি পারি না এসব। আজকে থেকে যাওয়া শুরু করে দেন, তাহলে আস্তে আস্তে সব কিছু পারবেন। এখন যান, আমার জন্য চা বানিয়ে নিয়ে আসুন। আচ্ছা স্যার, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। স্যারের চা বানিয়ে দিয়ে আমি চলে আসলাম আমার চেম্বারে। মনটা খুব খারাপ হয়ে গেল আমার। তারপর অনেক কষ্টে কাজে মন দিলাম। কাজ করার সময় আমার নাক বরাবর ঘাম ছিল, আমার প্রচুর নাক ঘামে। শুনেছি নাক ঘামা বেশি হলে নাকি তার জামাই অনেক আদর করে, তার মানে আমার জামাই আমাকে অনেক আদর করবে। নিহান আর তানহার চেম্বারটা একদম সামনাসামনি, তাই নিহান সব সময় তানহাকে দেখতে পায়, কিন্তু ব্ল্যাক গ্লাসের জন্য তানহা নিহানকে দেখতেই পায় না। তানহা কাজ করছে আর ভাবছে। সকালে নিহাল স্যারকে থাপ্পড় মারার আর স্যারের সাথে ওরকম ব্যবহার করা আমার একদম ঠিক হয়নি। সকালের জন্য আজকে স্যার আমাকে দিয়ে চা বানিয়ে দিল, আল্লাহ জানে সামনে আরো কি কি করাবে আমাকে দিয়ে। এত কিউট একটা ছেলে এত রাগী মেজাজের কিভাবে হতে পারে? স্যারের ভয় আমি ঠিক মতো কাজও মন দিতে পারছি না। যাই হোক, আমাকে আমার কাজে যেভাবে হোক মনোযোগী হতে হবে, না হলে আমার চাকরিটাই তো আর থাকবে না। আর এই বাজারে এত ভালো বেতনের চাকরি পাওয়া খুবই কঠিন, তাই আমাকে খুব ধৈর্য ধরে রাখতে হবে। একদিন সুযোগ বুঝে স্যারের কাছে মাপ চেয়ে নিতে হবে, স্যার মাপ করে দিলে আমার শান্তি। আর এদিকে নিহান তানহার দিকে তাকিয়ে ভাবছে। এত সুন্দর আর মিষ্টি একটা মেয়ে এত বদমেজাজি, এটা ভাবা যায়? মেয়েটার চেহারাটা পিচ্ছি বাচ্চাদের মতো হলেও কাজগুলো করে বড়দের মতো। ওর মতো একটা মেয়ে আমার গায়ে হাত তুলেছে, এটা ভাবলেই আমার কেমন কেমন লাগছে। এই মেয়ের কাছ থেকে আমি আস্তে আস্তে প্রতিশোধ নিব। আমাকে চর মারার জন্য তোমাকে অনেক ভুগতে হবে। এরপর থেকে যে আমি তোমার সাথে কি কি করব তুমি কল্পনাও করতে পারবে না। এইসব ভেবে কাজে মনোযোগ দিল। কিছুক্ষণ পর আবার তানহার ডেস্কের দিকে তাকিয়ে দেখলো তানহা আর কাব্য অনেক হেসে হেসে কথা বলছে। এটা দেখে নিহানের মাথাটা একদম গরম হয়ে গেল। কি মিস তানহা, এইরকম কিউট আর স্মার্ট একজন সুন্দর স্যারের বিয়ে হয়ে কেমন লাগছে তোমার? কেমন লাগছে তাই না? অনেকের থেকে অনেক বেশি ভালো লাগছে। এইটা আবার কেমন ভালো লাগা? তাহলে শুনতে চাও এটা কেমন ভালো লাগে? অবশ্যই শুনতে চাই। তাহলে শোনো। তারপরে সকলের ঘটনা এবং অফিসে এসে যা যা হয়েছে সবকিছু কাব্যকে খুলে বললাম। এই পুরো অফিসের ভেতরে কাব্যই আমার সব থেকে বেশি ক্লোজ ফ্রেন্ড, তাই আর ওর কাছে কিচ্ছু লুকায়নি। আমার সব কথা শুনে কাব্য বলল, তানহা, স্যার তো শিওর তোমার উপরে প্রতিশোধ নেবে আর তোমাকে দিয়ে চাও বানিয়ে ফেলেছে। আমি কতদিন বললাম কিন্তু কখনো আমাকে চা বানিয়ে খাওয়ালে না, আর স্যার আজকে নতুন এসে তোমার বানানো চা খেয়ে ফেললো। স্যারের কপাল আছে বলতে হবে। যাই হোক, তুমি কিন্তু স্যারের থেকে একটু সাবধানে থাকবে। তা তো থাকতেই হবে। কেন জানি ওদের দুজনের হাসাহাসি করা কথা বলা নিহানের ভালো লাগে না। নিহান ওদের দুজনকে হেসে কথা বলতে দেখে রাগ পেয়ে ফুঁসছে। আর 1 মিনিট অপেক্ষা না করে তানহার ফোনে কল করলো নিহান। আপনি এখনই আমার চেম্বারে আসুন। জি স্যার, আমি এক্ষুনি আসি। বলেই তানহা ফোন কেটে দিয়ে কাব্যকে বলল, 10 মিনিটও হয়নি স্যারের চেম্বার থেকে এসেছি, এখন আবার ফোন করে ডাকছে। জানো, স্যারের সামনে যেতেই আমার ভয় করে। একটু আগে তো চা বানিয়েছে আমাকে দিয়ে, এইবার না জানি কি বানাই, আল্লাহই জানে। যাও যাও, গিয়ে দেখো এবার কি করতে বলে। কথাটা বলে কাব্য হেসে দিল। কাব্যর এই হাসি দেখে আমার মেজাজটা গরম হচ্ছে। আমি আছি বিপদে আর সে আমার বিপদ নিয়ে দেখে হাসছে। ওকে গলা টিপে মেরে ফেলতে ইচ্ছা করছে, কিন্তু এখন এত সময় নেই, দ্রুত স্যারের কেবিনে যেতে হবে। তাই কাব্যকে বললাম, গিয়ে দেখি এবার কি করতে বলে। বলেই আমি আমার ডেস্ক থেকে বের হয়ে স্যারের চেম্বারের দিকে যেতে লাগলাম। স্যারের চেম্বারে এসে সামনে যেতেই আমার হার্টবিট 14 গুণ বেড়ে গেল। স্যারকে এত ভয় পেলে আমি কাজ কিভাবে করব এটাই বুঝতে পারছি না। এই ভয়টা খুব তাড়াতাড়ি আমাকে দূর করতে হবে, নাহলে অফিস আমার আর চাকরি থাকবে না। এসব ভাবতে ভাবতে চলে আসলাম স্যারের চেম্বারে। স্যার, ভেতরে আসবো? আসুন। স্যার, আমাকে ডেকেছেন কেন? বসুন এখানে। এই ফাইলগুলো ধরুন, ফাইলগুলোতে কিছু ভুল আছে যা আপনি এখনই ঠিক করে দিতে হবে আমাকে। স্যার, এক্ষুনি এতগুলো ফাইল ঠিক করে দিব কিভাবে? কিভাবে করে দিবেন সেটা তো আমার জানার কথা না, করে দিতে বলেছি করে দিবেন, ব্যাস। ঠিক আছে স্যার, তাহলে এখন আমি আসি। কথাটা বলেই আমি এই ফাইলগুলো নিয়ে আমার ডেস্কে যাওয়ার জন্য পা বাড়াবো। তখনই স্যার আমাকে একটু ধমকে সুরে বলল, আসি মানে? আমি কি এখনো আপনাকে যেতে বলেছি? তাহলে আপনি আসি বললেন কেন? এমনি স্যার, আমি বুঝতে পারি নাই। আপনি এই ফাইলগুলি আমার সামনে বসে চেক করুন। স্যার, আমি এইখানে বসে কাজ করব কেন? আমাকে আমার কাজ করার জন্য একটা ডেস্ক দেওয়া হয়েছে, আমি সেখানে কাজ করতে অভ্যস্ত। আর তাছাড়া আমার জন্য আপনার কাজেরও তো ব্যাঘাত করতে পারে।
সেটা আপনাকে ভাবতে হবে না। যত কাজ ফাঁকি দেওয়ার চিন্তা, তাই না? আমার সামনে তো আর কারোর সাথে হেসে কথা বলতে পারবেন না, এটাই সমস্যা, তাই না? স্যার, আমি কার সাথে বলতে গিয়ে চুপ করে গেলাম, কারণ স্যার অগ্নি দৃষ্টি দেখে মনে হচ্ছে চোখ দিয়ে গিলে ফেলবে আমাকে। আমি আর কোনো কথা না বলে চুপচুপ কাজ করা শুরু করলাম। 20 মিনিট পার হয়ে গেছে। এক মনেই কাজ করে যাচ্ছে তানহা, আর নিহান এক নজরে তানহার দিকে তাকিয়ে আছে। তানহাকে দেখতে অনেক সুন্দর লাগছে। নিহান তানহাকে দেখছে আর পর্যবেক্ষণ করছে। এত সুন্দর একটা মেয়ে এত রাগী কি করে হতে পারে, এটাই নিহান ভেবে মিলাতে পারছে না। তানহা একবারও চোখ তুলেনি, মাথা নিচু করে কাজ করেই যাচ্ছে। নিহানের তানহার সাথে অনেক কথা বলতে ইচ্ছা হচ্ছে, কিন্তু কি বলবে ভেবে পাচ্ছে না। তানহা ঝুঁকে কাজ করায় ওর বুকের উপর থেকে ওড়নাটা সরে গেছে। ইস, এই মেয়েটা এমন কেন? ওর যে কাপড় ঠিক নেই সেদিকে ওর কোনো খেয়ালে নাই, এক মনে কাজ করে যাচ্ছে। এই মেয়েটা কি এভাবে সবসময় কাজ করে নাকি? ওকে দেখে তো আমার রাগ উঠে যাচ্ছে। ডিরেক্ট অন্য ঠিক করতে বললে আবার অন্য কিছু ভাবতে পারে। এখন এই মেয়েটাকে কিভাবে বলি ওর অন্য ঠিক করতে? হঠাৎ হাতের কাছে কফির মগটা ফেলে দিল, ওটাই টেবিলের উপর থেকে ঠাস করে ফেলে দিল। ওটা পরেই ঠাস করে শব্দ হলো, তাতেই তানহা চমকে গেল, আর ওর হাত থেকেও কলমটা পড়ে গেল। তানহা নিহানের দিকে তাকাতেই দেখলো নিহান অনেক রাগান্বিত হয়ে ওর দিকে তাকিয়ে আছে। তানহাকে ওর দিকে তাকাতে দেখে চোখের ইশারায় বলল ওড়নাটা ঠিক করতে, আর তানহাও নিহানের ইশারা বুঝে তাড়াতাড়ি ওড়না ঠিক করে নিল। হঠাৎ ঠাস করে কিছু একটা পড়ে যাওয়ায় আমার কাজের ব্যাঘাত ঘটলো। আমি তো মাথা তুলে ওই বজ্জা স্যারের দিকে তাকিয়ে একদম ভয় পেয়ে গেছি। চোখে অনেক রাগ নিয়ে কেমন রাগি রাগি হয়ে আমার দিকে তাকিয়ে আছে। তার মানে চোখ দিয়ে ইশারা করে আমার গলার দিকে তাকিয়ে বলল। আমি তো গলার দিকে তাকিয়ে লজ্জায় লাল হয়ে গেলাম, কারণ তাকিয়ে দেখি আমার ওনাটা ঠিক জায়গায় নেই। আমি তাড়াতাড়ি ওনাটা ঠিক করে লজ্জায় মাথা নিচু করে বসে রইলাম। আমাকে বসে থাকতে দেখে স্যার বলল, এইভাবে বসে আছেন কেন? এখনো অনেক কাজ বাকি আছে, তাড়াতাড়ি শেষ করুন, আর কিছুক্ষণ পরে লাঞ্চের সময় হয়ে যাবে। বলেই মাথা নিচু করে আবার কাজে মনোযোগ দিলাম। মাত্র ঘটে যাওয়া ঘটনায় সত্যি আমি অনেক লজ্জা পেয়েছি, তাই আর মাথা তুলে স্যারের দিকে তাকাতেও পারলাম না। আমি কাজ করতে করতে কখন যে লাঞ্চের সময় হয়ে গেছে আমি বলতেই পারবো না। হঠাৎ স্যারের কথা শুনে কাজ থামিয়ে দিলাম। লাঞ্চের সময় হয়ে গেছে, এবার একটু কাজটা থামিয়ে দিয়ে আমার লাঞ্চটা বেরিয়ে দেন। আমি স্যারের কথা শুনে অবাক হয়ে তাকালাম স্যারের দিকে। আমি তো জীবনে নিজের খাবারই বেরিয়ে খাইনি, কিন্তু আজকে খাবার বেড়ে দিতে হবে। স্যার যে সকালের ঘটনার জন্য এভাবে প্রতিশোধ নিবে আমি কখনো ভাবতে পারিনি। চাকরি বাঁচাতে হলে এখন স্যার যা বলবে তাই করতে হবে, কি আর করার। তাই বাধ্য হয়ে স্যারের খাবার বেড়ে দিয়েছে। জীবনে প্রথম প্লেটে খাবার পাচ্ছে, তারপর একটা টেবিল বজ্জাতের জন্য। আমার শরীরটার আগে পুড়ে যাচ্ছে, কিন্তু কিচ্ছু বলতে পারছি না, আবার অনেক ভয়ও করছে যে রাগী ছেলে যদি একটু ভুল হয় তাহলে তো আমাকে শেষই করে ফেলবে। এসব ভাবতে ভাবতে খাবার বাড়া শুরু করে দিলাম। হঠাৎ গ্লাসে পানি ঢালতে গিয়ে আমি নিহাল স্যারের গায়ের উপর পানি ঢেলে দিলাম। পানি ফেলে দিয়ে তো আমার ভিতরে যা ছিল সব ভয় একদম চুপসে গেছে। স্যার, সত্যি আমি ইচ্ছে করে ফেলিনি, বিশ্বাস করেন। আমি জীবনে কোনোদিন খাবার বাড়ি নাই, তাই এমন হয়ে গেছে। প্লিজ স্যার, আমাকে ক্ষমা করে দেন। তানহা একদম বাচ্চাদের মতো ভয়ে কাঁপতে কাঁপতে কথাগুলি বলল। তানহার চেহারা দেখে নিহানের অনেক হাসি পাচ্ছে, কিন্তু নিহান না হেসে রাগী গলায় তানহাকে বলল, তাড়াতাড়ি পানিটা পরিষ্কার করে দাও। জি স্যার, এক্ষুনি করে দিচ্ছে। নিহাল স্যার একটা লাল শার্ট পরা ছিল, পানি পরে শার্টটা ভিজে একদম খয়েরি হয়ে গেছে। স্যারের শার্ট পরিষ্কার করার সময় আমি স্যারের অনেক কাছে চলে গেছি। পানি পরিষ্কার করে যখন আমি স্যারের দিকে তাকালাম দেখি স্যার অপলকভাবে আমার দিকে তাকিয়ে আছে। আমি পানি পরিষ্কার করে দিয়ে স্যারকে লাঞ্চ করিয়ে আমি লাঞ্চ করতে চলে গেলাম। আমি লাঞ্চ করছি আর ভাবছি, স্যার সবসময় আমার দিকে এইভাবে তাকিয়ে থাকে কেন? কি দেখে? কাজ করার সময়ও বুঝতে পারছিলাম স্যার আমার দিকে এক নজরে তাকিয়ে আছে। ব্যাপারটা কি জানতে হবে। তারপর আমি লাঞ্চ শেষ করে স্যারের ক্যাবিনে এসে আবার কাজে মন দিলাম। আমার কাজ শেষ করতে করতে ছুটির সময় হয়ে গেল। আমি স্যারকে বলে অফিস থেকে বের হয়ে এলাম। অফিস থেকে বের হয়ে দেখি অনেকগুলো রিক্সা দাঁড়িয়ে আছে। আমি গিয়ে একটা রিক্সায় উঠে পড়লাম, আর রিক্সাওয়ালা মামাও চালাতে শুরু করে দিল। বাসে যাওয়ার আগেই একটা দোকান থেকে দই কিনে নিলাম, কারণ দই আমার অনেক পছন্দের। সাথে আমার জন্য কিছু চকলেটও কিনে নিলাম, রাতে খাবো এগুলো। আবার রিক্সাতে উঠে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে সোজা আম্মুর সাথে দেখা করে তারপর আমার রুমে যাই, না হলে আমার মনটা ভারী ভারী লাগে। আমি আম্মুর রুমে গিয়ে দেখলাম আম্মু বিছানা পরিষ্কার করছে। মায়ের কাছে দইয়ের বাটি দিয়ে তারপর জিজ্ঞাসা করলাম, আম্মু দুপুরে খেয়ে ওষুধ খেয়েছিলে? খেয়েছি। আজকে অনেকগুলি ফুল গাছ এনেছি,
ওইগুলো ছাদের টবে রোপণ করব। তুই কি বলিস? আচ্ছা করো। আরেকটা কথা, আজকে রহিমা চাচি আসেনি, তুমি ঘর গোছাচ্ছ যে? ওর ছোট মেয়ের অনেক জ্বর এসেছে, তাই ওকে নিয়ে ডাক্তারের কাছে যাবে, আর এই জন্যই আমি আজকে আসতে মানা করে দিয়েছি। ও আচ্ছা আম্মু, আমি আমার রুমে যাই, তুমি কাজ শেষ করে 2টা খেয়ে নিও। আচ্ছা যা। আম্মুর রুম থেকে বের হয়ে আমার রুমে এসে ফ্রেশ হতে শাওয়ারে চলে গেলাম। প্রতিদিনের মতো আজকে এত ক্লান্ত না থাকলেও অলসতা আজকে খুব আঁকড়ে ধরেছে আমাকে। কোনো রকম ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে পড়লাম। ল্যাপটপে হালকা সাউন্ডে গান ছেড়ে দিয়ে শুনতে লাগলাম। একটু একটু ঘুম চোখে আসতেই আমি ঘুমিয়ে পড়ি। হঠাৎ আম্মুর চিৎকার শব্দে আমার ঘুম ভেঙে গেল। আমি চোখ খুলে দেখি আম্মু অনেক রাগের সাথে আমার দিকে তাকিয়ে আছে। আমাকে চোখ খুলতে দেখে আম্মু বলল, কি রে, তোর সমস্যা কি? তুই কি দিন দিন নাস্তিক হয়ে যাচ্ছিস? আমি কিছুদিন ধরে দেখছি তুই এক ওয়াক্ত নামাজ কালাম পড়ছিস না, ব্যাপারটা কি? আর এখন মাগরিবের আজান দিচ্ছে আর তুই নাক ডেকে ঘুমাচ্ছিস? জানিস না মাগরিবের আজানের সময় শুয়ে থাকতে হয় না? আম্মু আমি কালকে থেকেই নামাজ পড়বো, আর অফিসে এত পরিমাণ কাজের চাপ দিচ্ছে যে আমি টয়লেট যাওয়ার সময়টুকু পাই না, আর তাই কিছুদিন ধরে নামাজ পড়তে পারছি না। চুপ কর, আমি এসব কিছু শুনতে চাই না। কাজের জায়গায় কাজ থাকবে আর নামাজ কালামের জায়গায় নামাজ কালাম। আর তুই কালকে থেকে যদি নামাজ না পড়িস তাহলে তোর খাওয়া বন্ধ। নামাজ কালামের জায়গায় নামাজ কালামই থাকবে, ঠিক আছে মা? চননি, তাই হবে। এবার অন্তত একটু রেস্ট নিতে দাও আমাকে প্লিজ। নে। তুই তো এখন একটুও আমাকে সময় দেস না, সারাদিন অফিসেই থাকিস, আর যতক্ষণ বাসায় থাকিস ততক্ষণ ঘরের ভিতরে নাক ডেকে ঘুমিয়ে থাকিস। ঘুমা তুই। এই কথাটা বলে আম্মু একটু মন খারাপ করে রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল। আর আমি বোকার মতো বসে বসে ভাবতে লাগলাম, সত্যি তো অফিসে কাজের চাপ থাকায় এখন আম্মুকে একটু সময়ও দিতে পারছি না। সারাদিন বাড়িতে একা একা থাকতে হয়, ভালো লাগে না। আর আমিও অফিস থেকে এসে ঘুমিয়ে পড়ি। এই যে এত করে বলে একটু পাশে বসাই, আন্টির সাথে গল্প করে এসো, না না হলে পাশের খালামণিদের বাসা থেকে ঘুরে আসো, না সেটাও করবে না। আম্মুকে নিয়ে তো মহা ঝামেলায় পড়লাম। আম্মুর মন খারাপ থাকলে আমার একদম ভালো লাগে না। আম্মুকে নিয়ে যে কি করি, এই শুক্রবার আম্মুকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া দরকার, তাহলে হয়তো বেচারির মনটা একটু ভালো হবে। এসব ভেবে উঠে বিছানা থেকে উঠে শুনি মসজিদে মাগরিবের আজান দিচ্ছে, তাই আর বিছানায় বসে না থেকে উঠে ফ্রেশ হয়ে অজু করে আসলাম নামাজ পড়ার জন্য। নামাজ পড়ে আল্লাহর কাছে পৃথিবীকে হেফাজত করার জন্য দোয়া চাইলাম, আর ওই ডেভিল বজ্জাতের হাত থেকে যাতে আমাকে বাঁচায় তার জন্য দোয়া করলাম। নামাজ পড়া শেষ করে আসতে না আসতেই আম্মু খেতে ডাক দিল। খেতে বসে আমি আর আম্মু কথা বলছি। কানহা, কালকে তোর নানু বাসা যেতে হবে, তোর ছোট মামা এসে দাওয়াত দিয়ে গেছে। আম্মু আমি কিভাবে যাব বলো? আজকেই তো অফিসে নতুন এমডি জয়েন করেছে, আর নতুন স্যারটা অনেক রাগী, আর আমি তার বিয়ে। যদি আমি অফিসে না যাই তাহলে আমার চাকরিটাও যাবে। তারপরও দেখি আমি বিকালের দিকে ছুটি নিয়ে সোজা নানু বাসায় চলে যাবো না, তুমি না হয় একাই চলে যেও না। ও আচ্ছা ঠিক আছে, তুই কিন্তু বিকালে যাবি আর পরশু দিনে ছুটি নিয়ে আসবি, কারণ কালকে রাতে আমরা থাকবো তোর নানুর বাসায়। আর যদি ছুটি না দেয় তাহলে আর তোর এই চাকরি করতে হবে না। আচ্ছা আম্মু, আমি দেখছি কি করা যায়। দেখছি না, আমি যা বলছি তাই। আমি তোকে কখনো বলিনি চাকরি করার জন্য, তুই নিজের জেদ করে চাকরি করছিস। ঠিক আছে, আমি বিকালে চলে যাব, তুমি একটু দেখে শুনে ভালো মতো যেও। আচ্ছা এখন তাড়াতাড়ি খা। আমি আর কথা না বাড়িয়ে খাবারটা খেয়ে শেষ করলাম, ঘুমাতে চলে গেলাম আমার রুমে। মায়ের কাছে গেলাম না, কারণ আজকে আমার ভালো লাগছে না, অনেক ঘুম পাচ্ছিল, তাই রাতে তাড়াতাড়ি ঘুমানোর জন্য সকালে খুব ভোরে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে শুনি মসজিদে আজান দিচ্ছে, তাই আর শুয়ে না থেকে উঠে ফ্রেশ হয়ে ফজরের নামাজ আদায় করে আম্মুর রুমে গেলাম। আম্মুর রুমে গিয়ে দেখি আম্মু বসে কোরআন তেলাওয়াত পড়ছে, তাই আমি আম্মুর পাশে চুপ করে বসে কোরআন পাঠ করা শুনতে লাগলাম। অনেক ভালো লাগছে এই সকাল সকাল আল্লাহর বাণী শুনতে। আম্মুর কোরআন পাঠ করা শেষ হলে আমি আম্মুর সাথে বসে কিছুক্ষণ গল্প করলাম। তারপর আম্মু নাস্তা রেডি করলো, আর আমি নাস্তা শেষ করে অফিসের জন্য রেডি হয়ে আবার রুমে আসলাম। আম্মু আমি অফিস চলে যাচ্ছি, তুমি কখন নানু বাসায় যাবে? এই তো 11টার দিকে বাসা থেকে বের হব। আচ্ছা তাহলে ভালো মতো যেও, আর পৌঁছে আমাকে ফোন করো, নাহলে টেনশন হবে। ঠিক আছে, আর তুই বিকালে অফিস থেকে ছুটি নিয়ে একটু তাড়াতাড়ি চলে আসিস, তোর বড় মামার নাকি তোকে অনেক দেখতে ইচ্ছে হয়েছে। আচ্ছা তাহলে আমি এখন আসি আম্মু। যা। আম্মুর সাথে কথা শেষ করে বাসা থেকে বের হয়ে একটা রিক্সায় উঠে অফিসে চলে গেলাম। আজকে আমি অনেক তাড়াতাড়ি অফিসে আসছি। অফিসে এসে নিজের ডেস্কে বসলাম। মিস তানা, এখনই আমার চেম্বারে আসুন তো। জি স্যার, আমি এক্ষুনি আসছি। আমার ডেস্কে বসে আমি কাজ করছিলাম, এমন সময় নিহাল স্যার ফোন করে বললো তার চেম্বারে যেতে, তাই বসা থেকে উঠে চেম্বারে গেলাম। স্যার ভেতরে আসবো?
আসুন। গুড মর্নিং স্যার। স্যার যে ফোনে কথা বলছিল এটা আমি খেয়ালই করিনি। স্যারকে গুড মর্নিং বলে কেমন রাগান্বিত আর বিরক্তি দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর বলল, গুড মর্নিং। স্যার আরও কিছুক্ষণ ফোনে কথা বললো। আমি ততক্ষণ চুপ করে দাঁড়িয়েছিলাম। স্যার কথা শেষ করে আমাকে বলল, এসব কি? আপনি কি অন্ধ? দেখতে পাননি আমি ফোনে কথা বলছি? কথা বলা শেষ হওয়ার পরে আপনাকে মর্নিং বলা উচিত ছিল। স্যার আপনি তো আমাকে ফোন করে বললেন আপনার চেম্বারে আসতে। আমি আপনাকে আমার চেম্বারে আসতে বলেছি, এটা ঠিক, কিন্তু গুড মর্নিং বলতে বলেছি। স্যার আমি ভদ্রতার খাতি বলেছি, আর আমি খেয়াল করিনি যে আপনি ফোনে কথা বলছিলেন। অন্য সব কিছুই খেয়াল থাকে, কাউকে চর মারার সময়, তার মানুষের সামনে অপমান করতে খেয়াল থাকে, কিন্তু কাজের সময় খেয়াল থাকে না। ভালোই। স্যার সরি, আমার ভুল হয়ে গেছে, আর এমন ভুল হবে না। তানহা মাথা নিচু করে কথাগুলি বলল। তানহার চোখের পানি টলমল করছে। তানহাকে আর কিছু বললেই কান্না করে দিবে। নিহান তো তানহাকে দেখে সেই হাসি পাচ্ছে, কিন্তু নিহান হাসছে না। নিহান একটু গম্ভীর গলায় বলল, ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম। নেক্সট টাইম থেকে এরকম ভুল যেন আর না হয়। আচ্ছা স্যার, আমাকে আপনার চেম্বারে আসতে বলেছিলেন কেন? ও, আমি তো ভুলে গিয়েছিলাম। আপনাকে আমার জন্য এক কাপ চা করে নিয়ে আসার জন্য ডেকেছি। শুরু হয়ে গেছে ওনার হুকুম। ইচ্ছা করছে মাথাটা একদম ফাটিয়ে দিই। আমি তার বিয়ে বলে আমাকে তো সব কাজ করাতে হবে নাকি? আজি আমি জীবনে এসব কাজ করি নাই, আর এখন চাকরি করছি বলে এসব কাজ করতে হচ্ছে। এই বজ্জাতটার যে বউ হবে তার অবস্থা 12টা বাজিয়ে দিবে। আহারে, তার জন্য আমার অনেক কষ্ট হচ্ছে। বেচারির জীবনটা এই বজ্জাতের হুকুম শুনতে শুনতে শেষ হয়ে যাবে। আল্লাহ, তুমি কি এমন জামাই দিও না, তুমি আমাকে একটা ভালো জামাই দিও যে আমাকে অনেক ভালোবাসবে আর হুকুম করবে না। আর এই বজ্জাতের বউটাকেও একটু রক্ষা করো তুমি। আমি বকতে বকতে চাটা বানিয়ে ফেললাম স্যারের জন্য। স্যার এই যে আপনার চা। দেন। বলে নিহান চায়ের কাপটা তান্নার হাত থেকে নিল। চায়ের কাপটা হাতে নিয়ে একবার চুমুক দিয়ে তান্নাকে বলল, এটা কি চা নাকি শরবত? চায়ের ভিতরে এত চিনি কেউ দেয়? এই নিন আপনার চা, আপনিই খান। আপনি কি মেয়ে নাকি অন্য কিছু? একটা মেয়ে হয়ে আপনি ঠিকমতো চা বানাতে পারেন না? আপনার জামাইয়ের কপালে অনেক দুঃখ আছে। যে বউ এক কাপ চা ঠিকমতো বানাতে পারে না, তার সাথে সংসার করবে কোন ছেলে? আমার না আপনার জন্য অনেক কষ্ট হচ্ছে। আচ্ছা, আপনি কি সত্যি মেয়ে? কি? আমাকে এত বড় কথা? এবার আমার নারীত্ব নিয়ে কথা বলছে, তাই চুপ করে থাকতে পারলাম না। অনেকটা রেগেই বললাম, আপনার কি বিশ্বাস হচ্ছে না আমি মেয়ে? যদি বিশ্বাস না হয় তাহলে চেক করে দেখতে কথাটা অর্ধেক বলে জিভে কামড় ধরলাম। হাই হাই, এটা আমি কি বলে ফেলছি! সি স্যারের সামনে আমার ইজ্জতের ফালুদা হয়ে গেল। স্যার আমার দিকে কেমন জানি তাকিয়ে আছে। স্যার হয়তো আমার কাজটা বুঝতে পেরে গেছে, তাই আমি লজ্জায় আর স্যারের সামনে দাঁড়িয়ে থাকতে পারলাম না। চায়ের কাপটা হাতে নিয়ে আমি দ্রুত হেঁটে আমার ডেস্কে চলে আসলাম। এই মেয়েটা কি বলে গেল? এটা বিশ্বাস না হলে চেক করতে পারি মানে? আসলে মেয়েটার চেহারা না, মেয়েটা এখনো বাচ্চাই রয়েছে। কখন কি বলতে হয় এটা এখনো শিখে নাই। আবার আসছে চাকরি করতে। যাই হোক, মেয়েটা মনে হয় অনেক লজ্জা পেয়েছে। ছি ছি, স্যারকে আমি কি বললাম? এটা শালার পঞ্চাশ স্যারটার জন্য এখন আমার মাথাটাও নষ্ট হয়ে যাচ্ছে। কি যে আবল তাবল বলছি আল্লাহই জানে। স্যার তো রীতিমতো টর্চার করছে, এইভাবে প্রতিশোধ নিচ্ছে। আমি কিছু বলতেও পারছি না। এইভাবে চলতে থাকলে তো আমি পাগল হয়ে যাব। অন্য মনস্ক হয়ে কথাগুলো ভাবতে ভাবতে চায়ের কাপে চুমুক দিলাম আমি। চায়ের চুমুক দেওয়ার সাথে সাথে আমার মনে পড়ে গেল এটা তো স্যারের হেঁটু চা। ও ছি, ওই বজ্জাত টেবিলটার খাওয়া চা আমি খাচ্ছি। আসলে তো চাটা একদম শরবত মনে হচ্ছে। সবটাই টেবিলটার জন্য হয়েছে। তখন ওনাকে বকতে বকতে চাই বেশি চিনি দিয়ে ফেলছি। ও খোদা, এই শয়তান বাজে টেবিলটার জন্য আমি পুরো পাগল হয়ে যাব। আমি আর কি আগে কখনো এসব করছি? আমার কাছ থেকে ভালো মতো চা বানানো শিখতে হবে, নাহলে আমার মান সম্মান সব যাবে। স্যারকে কালকে ফাইলগুলো দেওয়ার জন্য আর আম্মুকে বলছিল অফিস থেকে ছুটি নেওয়ার জন্য। আমি স্যারের রুমে গেলাম। স্যারের রুমের সামনে দরজায় নক করলাম। স্যার আসবো? আসুন। তারপর ভিতরে ঢুকে স্যারের টেবিলের উপর ফাইলগুলো রেখে দাঁড়িয়ে রইলাম। স্যার মাথা নিচু করে কাজ করছে। কিছুক্ষণ পর মাথা তুলে বলল, আর কিছু বলবেন? জি স্যার। বলেন তাহলে কি বলবেন? স্যার কালকে আমার ছুটি লাগবে। ছুটি কেন? আমার আম্মু নানু বাসায় বেড়াতে গেছে, আর আমাকেও যেতে বলেছে, তাই আমার একদিনের ছুটি প্রয়োজন। অফিসের কাজের অনেক চাপ, আর আপনি এই সময় বেড়াতে যেতে চান? আচ্ছা, ছুটির জন্য দরখাস্ত লিখে নিয়ে আসছেন? না স্যার। তাহলে ছুটি দিব কি করে? যান, ছুটির দরখাস্ত লিখে নিয়ে আসেন। আচ্ছা বলি স্যারের চেম্বার থেকে বের হয়ে নিজের ডেস্কে চলে আসলাম। আমি আমার ডেস্কে বসে দরখাস্ত লেখায় মন দিলাম।
তানহাকে ছুটি না দেওয়ায় ওর মুখটা একদম কাদো কাদো হয়ে গিয়েছিল। তানহার কাদো কাদো মুখটাই নিহালের চোখের সামনে এখনো ভাসছে। বিশেষ করে তানহার চোখ জোড়া কি সুন্দর, ভীত হরিণীর মতো সেই চাহনি। কয়েকবার যেন নিহানের চোখ আটকে গেছে সেই চোখ জোড়ার উপরে। বিনা অজুহাতেই তানহার সেই মায়াবী চোখ আবার দেখতে ইচ্ছা করছে নিহানের কেন ওই চোখ জোড়া দেখতে ইচ্ছা করছে বারবার, তা নিহানও জানে না। আর এই মুহূর্তে জানার প্রয়োজনও দেখছে না নিহান। কি করে দেখবে সেটাই এখন ভাবছে শুধু নিহান। সামনের দিকে তাকাতেই নিহান দেখতে পেল তানহা এক মনে টেবিলে বসে কি জানি লেখছে, কিন্তু এত দূর থেকে তানহার চোখ দেখা যাচ্ছে না। নিহান কিছু একটা ভেবে টেলিফোনের হাতে নিয়ে তানহার ডেস্কের টেলিফোনে ফোন করলো, কিন্তু টুট 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 করে ফোনটা কেটে গেল। আবার ফোন দিল, সেই একই কাহিনী। নিহানের মেজাজটাই খারাপ হয়ে যাচ্ছে। মেয়েটা টেলিফোনে কল ঢুকছে না কেন? ওহ শিট, ওর ফোন নম্বরও নাই আমার কাছে। এখন কি করে ওই মেয়েটার চোখ জোড়াতে দেখি? আমার এমন হচ্ছে কেন? আগে তো কখনো আমার এমন হয়নি। যাই হোক, এখন ওই মেয়েটার ভীত হরিণের মতো চোখগুলো দেখে আসি। এক পর্যায়ে রেগে নিহান তানহার ডেস্কে চলে গেল। নিহান রাগে গজগজ করতে করতে নিজের রুমের দরজা ঠেলে বেরিয়ে সামনের রুমটায় ঢুকে গেল। তানহা একটা চেয়ারে গুটিসুটি মেরে বসে আছে। টেবিলের উপরে একটা কাগজ, ভেতরে কি জানি লেখছে। নিহান তানহার সামনে গিয়ে একটা হাত ধরে টান মেরে তানহাকে দাঁড় করিয়ে ফেলল। আমি মনোযোগ দিয়ে ছুটির দরখাস্তটা লিখছিলাম। ওই বচ্চার স্যারটা যে আমার ডেস্কে এসেছে এটা আমি টেরই পাইনি। হঠাৎ এমনভাবে কেউ হাত টান মারায় আমি একদম ভয় পেয়ে গেলাম। আমার এখন যে কি করা উচিত ভেবে পাচ্ছি না। আমি শুধু স্যারের মুখের দিকে তাকিয়ে রইলাম। স্যার আমাকে দাঁড় করিয়ে একদম টেনে দেওয়ালের সাথে চেপে ধরে আমার চোখের দিকে তাকিয়ে রইল। এই বচ্চারটা হঠাৎ করে এভাবে রেগে যায় কেন? আচ্ছা, এখন তুমি কোনো ভুল করিনি, তাহলে আমাকে এইভাবে ধরে আছে কেন? আমি কালকে স্যারকে না চেনে একটা ভুল করেছি, তার জন্য তো সরিও বলেছি। স্যার হয়তো আমাকে তার পিএ হিসেবে পছন্দ হয়নি, তাই মনে হয় আমার সাথে এমন করছে। নিহান অনেক রেগে আছে, কিন্তু রেগে গিয়েও তানহার কাদো কাদো মুখের সেই চাহনি দেখে আর কিছুই বলতে পারছে না। তানহার ছলছল চোখ জোড়া যেন নিহানকে তানহার প্রতি দুর্বল করে দিচ্ছিল, আর প্রচণ্ডভাবে নিহানকে তানহার আরও কাছে যেতে বাধ্য করছিল। তানহার এই ঘোর লাগানো চোখের মায়া এড়ানো নিহানের পক্ষে কিছুতেই সম্ভব হচ্ছিল না। নিজের অজান্তেই এই মায়াবী চোখের মায়ায় হারিয়ে যাচ্ছে নিহানের মনে অন্যরকম একটা সুন্দর অনুভূতি কাজ করছে। অন্য কারো জন্য এর আগে নিহানের এই অনুভূতিটা আসেনি। নিহান মনে মনে ভাবছে, এই ফাজিল মেয়েটার চোখের ভিতরে এত মায়া কেন? আমি কি এই মেয়ের চোখের মায়ায় আটকে গেলাম? মেয়েটার এমন গোল লাগা চাউনি আমারকে পাগল করে দিচ্ছে। এই মেয়েটার মায়ায় হারিয়ে যাচ্ছি আমি। হঠাৎ তানহার কথা শুনে নিহান ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরল। স্যার, স্যার, আমার হাতে ব্যথা লাগছে, প্লিজ আমায় ছেড়ে দিন। আমি তো এখন কোনো ভুল করিনি, তাহলে আমাকে এইভাবে দেওয়ালের সাথে চেপে ধরেছেন কেন? নেহাল স্যার অনেক জোরে আমার হাত দেওয়ালের সাথে চেপে ধরে আছে, তাই আমি ব্যথা পাচ্ছিলাম, আর এই জন্য স্যারকে আমার হাত ছেড়ে দিতে বলছি। কিন্তু স্যার মনে আমার কথা শুনেনি। সে আগের মতো এক নজরে আমার চোখের দিকে তাকিয়ে আছে। তাই আমি একটু চেঁচিয়ে স্যারকে বললাম, স্যার আমার ব্যথা লাগছে, প্লিজ ছেড়ে দেন আমাকে। আপনি সবসময় এত জোরে কথা বলেন কেন? আমি কি কানে কম শুনি যে এত চিল্লান? আর কখনো যদি জোরে চেঁচিয়ে কথা বলতে দেখি তাহলে খবর আছে। আর আপনার এই টেলিফোনের কি হয়েছে? ফোন ঢোকে না কেন? জানেন আমি কতবার ফোন করেছি? স্যার আমি তো জানি না কি হয়েছে, আর কিছুক্ষণ আগেই তো ঠিক ছিল। আপনি না আমাকে ফোন করলেন, হঠাৎ করে কি হয়েছে আমি কেমন করে বলবো? নিহান আর কোনো কথা না বলে টেলিফোনটা হাতে নিয়ে দেখে টেলিফোনটার তার ছিঁড়ে গেছে, আর তাই টেলিফোনে কল ঢুকছে না। টেলিফোনের তার ছিঁড়া দেখে নিহাল তানহাকে বলল, এটা কি করেছিল? একটু দেখে শুনে কাজ করতে পারেন না? সবসময় মালিকের লস করণের ধান্দায় থাকেন, তাই না? স্যার আমি জানি না তারটা কি করেছিল। এই রে, তারটা কি করেছিল? আর স্যারও আমাকে ফোন দেওয়ার সময় পেল না। এমনিতেই তো আমার ওপর অনেক রেগে আছে, তারপরে এখন আর একটা কারণ পেয়েছে আমাকে বকা দেওয়া। তানহা এবার তুই শেষ রে। তানহা নিজের মনে কথাগুলো ভাবতে ভাবতেই নিহান ওর হাতটা ছেড়ে দিল। তানহা নিহানের হাত থেকে ছাড়া পেয়ে মনে হয় হাফ ছেড়ে বাঁচল। নিহান হাতটা
চেপে ধরে রাখায় তানহার হাতটা ব্যথা হয়ে গিয়েছে। আমি ব্যথায় এক হাত দিয়ে অন্য হাতটা ডলছি। আমার হাত ডলা দেখে নিহাল আমার দিকে একটু এগিয়ে আসতেই আমি ভয়ে আটকে উঠে এক পা পিছিয়ে গেলাম। আমার এভাবে ভয়ে আটকে উঠকে দেখে নিহান ভুরু কুচকে আমার দিকে তাকিয়ে, এই যে মিস তানা, সমস্যা কি আপনার? এভাবে ভয় পেয়ে গেলেন কেন? না স্যার, আমার আর কোনো সমস্যা নেই। আর আমি কোথায় ভয় পেলাম? একটু নিজেকে সামনে স্যারকে কথাটা বললাম। সত্যি কথা বলতে সত্যি আমি ভয় পেয়েছিলাম। এই পথটার কোনো বিশ্বাস নেই, যদি আবার কিছু করে তাই। যদি কোনো সমস্যা না থাকে তাহলে এভাবে লাপান কেন? আর একটা কথা, আমি আপনাকে ছুটি দিয়ে দিয়েছি আর আপনার আজকের মতো কাজ শেষ। চলুন, আমি আপনাকে আজকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। আপনি আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবেন কেন? আর আমি একাই যেতে পারি, কারো পৌঁছে দিয়ে আসতে হবে না। আর বলার জন্য আপনাকে ধন্যবাদ। আমি কি আপনার কাছ থেকে সব জানতে চেয়েছি? আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো বলেছি, মানে দিয়ে আসবো। এখানে তো আমি আপনার মতামত জানতে চাইনি। সরি স্যার, আজকে তো আমি আমার নানু বাসায় যাব, আর আমার আম্মুও সেখানে আগেই চলে গেছে। স্যার, আপনি অন্য কোনো দিন না হয় আমার বাড়ি পৌঁছে দিয়ে আসবেন। আমি আপনাকে আপনার নানুর বাসায় আপনাকে পৌঁছে দিয়ে আসবো, সমস্যা নাই তো। আর গাড়ি দিয়ে গেলে আপনি খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবেন। স্যার, আমাকে এভাবে গাড়ি করে বাসায় পৌঁছে দিতে চাচ্ছে কেন? ঘটনা কি? কিছুই তো বুঝতে পারছি না। স্যারের মতলব তো ভালো না। স্যারের থেকে একটু সাবধানে থাকতে হবে। কিন্তু এত কিউট একটা ছেলের কাছ থেকে কিভাবে সাবধানে থাকতে হয় তা তো এখন আমার অজানা। তানহা মনে মনে এসব কথা ভাবছিল, কিন্তু নিহানের কথায় তানহার ভাবনায় ছেদ পড়ল। তানহাকে কিছু বলতে না দেখে নিহান বলল, কি হলো, চলুন। এভাবে মুক্তির মতো দাঁড়িয়ে আছেন কেন? আমার লেট কোনো কিছু একদম পছন্দ না। আমি গাড়ির সামনে অপেক্ষা করছি, আপনি তাড়াতাড়ি আসুন। কথাটা বলেই নিহান চলে গেল। আর তানহা দাঁড়িয়ে রাগে ফুঁসছে। তানহার নিজের উপরই রাগ হচ্ছে। রাগে তানহার মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছে না। অসভ্য লোক একটা, সবসময় শুধু হুকুম করবে, তার ইচ্ছে মনের মতো সবাইকে চলতে হবে। এই পথযাত্রার জন্য আমার জীবনটাই তেজপাতা হয়ে যাচ্ছে। শালা ইঁদুর, তোরে একবার খালি চাঙ্গে পাই, দেখ তোর কি অবস্থা করি আমি। মনে মনে আরও কতগুলো গালি দিলাম পথযাত্রা স্যারটাকে। স্যার তো গাড়ি নিয়ে আমার জন্য বাইরে অপেক্ষা করছে, তাড়াতাড়ি যাই, নাহলে আবার আমাকে বকা দিবে। তানহা আর কিছু না ভেবে এক ছুটে সিঁড়ি বেয়ে নিচে নেমে বাইরে এলো। তানহা বাইরে আসতেই দেখলো নিহান একটা গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এই গাড়িটা তানহার চেনা। এর আগেও কালকে একবার তানহা এই গাড়ি দেখেছে। তানহা নিহালের সামনে গিয়ে দাঁড়াতেই হাতের ঘড়ির দিকে তাকালো নিহাল। 7:27 বাজে, তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ুন, না হলে আমার কি পৌঁছাতে রাত হয়ে যাবে। পরে কিন্তু আমি ডিনার না করে আপনার নানুর বাসার থেকে আসবো না। আচ্ছা, এখান থেকে আপনার নানুর বাসায় যেতে কতক্ষণ সময় লাগবে? 1 ঘন্টা মতো সময় লাগবে। ঠিক আছে, চলেন। কথাটা বলেই নিহাল মুচকি হাসি দিয়ে তানহার দিকে এগিয়ে গেল। নিহানকে তানহার দিকে এগিয়ে যেতে দেখে তানহা ভয় পেয়ে চোখ বন্ধ করে নিল। তানহা এভাবে ভয় পেয়ে চোখ বন্ধ করায় নিহাল হেসে দিল। মুচকি হেসে তানহার দিকে গাড়ির দরজাটা খুলে দিয়ে আবার ঘুরে এসে নিজেই ড্রাইভিং সিটে বসে। আলতো করে হর্ন বাজালো। হর্নের শব্দে তানহার কানে আসতেই তানহা কেঁপে উঠল। তানহা হর্নের শব্দ পেয়ে চোখ খুলতেই দেখলো গাড়ির সামনের সিটে বসার দরজা খোলা, আর ড্রাইভারের সিটে বসে নিহাল ওর দিকে তাকিয়ে হাসছে। তানহার নিহালের এই হাসি দেখে বড্ড রাগ হচ্ছে। তানহা ইচ্ছে করছে নিহালের গলা চেপে ধরতে। নিহাল তানহাকে চোখের ইশারায় গাড়িতে উঠতে বলল। তানহার অনেক লজ্জা করছে নিহালের চোখের দিকে তাকাতে। তানহার মাথাটা নিচের দিকে তাকিয়ে ভাবছে, আমার অনেক লজ্জা লাগছে। বদর স্যারটা আমার দিকে এগিয়ে আসছে, তো আমি ভয় পেয়ে গেছিলাম। এইভাবে হেসে কেউ কারো দিকে এগিয়ে আসে নাকি? আমি তো ভেবেছি আবার আমাকে দেওয়ালের সাথে চেপে ধরে, কিন্তু স্যার তা না করে শুধু গাড়ির দরজাটাই খুলে চলে গেল। আবার গাড়ি হর্নের শব্দে আমি বাস্তবে ফিরলাম। গাড়ি হর্নের শব্দ শুনে আমি নিহাল স্যারের দিকে তাকালাম। আমাকে স্যারের দিকে তাকাতে কি স্যার বলল, এই যে মিস ভিতু, গাড়িতে উঠছেন না কেন? এইভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? কি আমি ভীতু? আপনি ভিতু। আর এত কথা না বলে গাড়িতে উঠে আসুন তো। জি স্যার। কি হলো, উঠছেন না কেন? এভাবে আমার দিকে তাকিয়ে মুক্তির মতো দাঁড়িয়ে আছেন কেন? স্যার, আমি কি আপনার পাশে বসবো? আপনি কি পিছনে বসবেন? আপনি তো ভালো মানুষ না, আর এই জন্য আমাকে আপনার ড্রাইভার বানানোর খুব ইচ্ছে হয়েছে নাকি? না না, আসলে স্যার তেমন কিছু না। আপনি গাড়িতে না উঠে এত কথা বলছেন কেন?
আর আপনাকে আমার পাশের সিটেই বসতে হবে। আপনি কি গাড়িতে উঠবেন, নাকি আপনাকে গাড়িতে ওঠানোর জন্য আমাকে নামতে হবে গাড়িতে থেকে? উঠছি। বলেই গাল ফুলিয়ে গাড়িতে উঠে নিহালের পাশের এসে বসলো তানহা। দরজাটা টেনে বন্ধ করে দিল তানহা, মাথাটা নিচু করে। চুপচাপ মুখ ভার করে বসে রইল তানহা। আমি নিহাল স্যারের উপর রাগ করে অনিচ্ছা সত্ত্বেও গাড়িতে উঠে মাথা নিচু করে বসে রইলাম। 4-5 মিনিট সময় পার হয়ে গেল। আমি গাড়িতে উঠেছি, কিন্তু গাড়ি এখনো চলছে না, শুরুই করেনি। আশেপাশে কি হচ্ছে দেখার জন্য আমি মাথাটা তুলে নিহাল স্যারের দিকে তাকালাম। নিহাল স্যার গাড়ির চাবি ঘুরিয়ে ঘুরিয়ে বারবার গাড়ি স্টার্ট করতে চাচ্ছেন, কিন্তু হচ্ছে না। আমি ভোর কুচকে নিহাল স্যারের দিকে তাকাতেই দেখলাম স্যার আমার দিকে তাকিয়ে ঠোঁটটা একটু বাঁকা করে মুচকি একটা হাসি দিল। নিহানের হাসিটা দেখে আমার রাগ উঠে গেল। আমি রাগে গজগজ করছি আর ভাবছি, আচ্ছা লোকটার সমস্যা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। অফিসে সারাদিন আমাকে দিয়ে বুয়ার কাজ করাবে, আবার কোনো ভুল ছাড়াই আমাকে ইচ্ছে মতো বকা দিবে, শাস্তি দিবে। মাঝে মাঝে আবার কেমন করে আমার দিকে তাকিয়ে থাকে। আর এখন ঠোঁটটা বাঁকা করে কি একটা হাসি দিল। এই হাসি দেখে তো শরীরটা জ্বলে যাচ্ছে রাগে। স্যারের মুখে যদি হাসি না থাকে তাহলে রাগের চোখ লাল টকটকে করে রাখে। এমন মানুষ আমি আগে কখনো দেখিনি। হাজব একটা মানুষ। এই যে মিস, আমাকে নিয়ে এত ভাবলে আপনি তো একদিন পাগল হয়ে যাবেন। তো এখন আপনাকে পাবনা মেন্টাল হসপিটালে পাঠাতে হবে। কি? এত কি করেন কেন আপনি? আচ্ছা, আমাকে নিয়ে আপনার এত সমস্যা কি? আমার সব কিছু নিয়ে যদি আপনি এত নেগেটিভ চিন্তা করেন, তাহলে তো একদিন আমার প্রেমে পড়ে যাবেন। আমি নিহাল স্যারের কথা শুনে অবাক হয়ে স্যারের দিকে তাকিয়ে রইলাম। আমি তো স্যারকে নিয়ে এসব মনে মনে ভাবছিলাম। তাহলে কি স্যার আমার মনের কথাগুলো শুনে ফেলেছে? হাই আল্লাহ, আগে তো আমার মনে আসতেই কথা বলতো, কেউ শুনতো না আমার কথা। আজকে মনে হয় আমার মন অনেক জোরেই কথা বলে ফেলেছে, তাই হয়তো স্যার আমার মনের কথা শুনে ফেলেছে। আপনার মন জড়িয়ে কথা বলেনি, সে তার মন জড়িয়ে কথা বলছে। কিন্তু আমি না, মানুষের চোখ দেখলে কেমন যেন মানুষের মনের কথা বলতে পারি। আর এমন হাঁ করে আমার দিকে তাকিয়ে আছেন কেন? স্যারের শেষ কথাটা শুনেই আমি তাড়াতাড়ি করে স্যারের দিক থেকে চোখ মুখ ঘুরিয়ে রাস্তার দিকে তাকালাম। রাস্তার দিকে তাকিয়ে ভাবছি, এই বজ্জাত স্যারটা এমন কেন? আচ্ছা, এইভাবে সত্যি কারো মনের কথা বোঝা যায়? আমি যে মনে মনে সবসময় স্যারকে বকা দিই, তাই কি স্যার বুঝতে পেরে যায়? ইস, এইসব ভেবে তো আমার দম বন্ধ হয়ে আসছে। তানহা এসব ভাবছিল, এমন সময় কারো হাতের আলতো স্পর্শে চমকে তাকাতেই দেখলো নিহাল একদম ওর কাছে চলে এসেছে। নিহালকে ওর এত কাছে আসতে দেখে তানহা ভয়ে চোটে কিছু বলতেই না পেরে দ্রুত গতিতে চোখ বন্ধ করে ফেললো। আমি আমার শরীরে কিছু একটা বাঁধন অনুভব করতেই চোখ খুলে তাকালাম। চোখ খুলে দেখি নিহান আমার থেকে সরে আবার নিজের সিটে বসে পড়েছে। আর আমি কিসের বাঁধন অনুভব করছি তা দেখার জন্য নিজের দিকে তাকিয়ে দেখি আমার সিট বেল্ট বাঁধা। আমি নিহানের দিকে ঘুরে কিছু বলতে গিয়েও বলতে পারলাম না, কারণ নিহানের ঠোঁটের কোণে এখনো সেই আত্মা কাঁপানো বাঁকা হাসিটা ফুটে আছে। তা না, একবার নিহানের এই হাসি দেখে রাগ হচ্ছে, আর একবার ভালো লাগছে। আচ্ছা, আপনাকে একটা কথা বলবো। বলুন। আপনি যে এখনো বাচ্চা আছেন, এটা কি আপনি জানেন? আমি জানি না, কিন্তু সবাই আমাকে বলে আমি নাকি এখনো বাচ্চা, শুধু হাতে পায়ে নাকি বড় হয়েছি। যারা এই কথা বলে একদম ঠিক বলে। আপনি এখনো বাচ্চা মেয়ে আছেন। আচ্ছা, এই বাচ্চা মেয়েটাকে কি আমি তুমি করে বলতে পারি? আপনি বয়সে আমার থেকে বড়, আবার আমার অফিসের বস আপনি। আপনি অবশ্য আমাকে তুমি করেই বলতে পারেন। আপনার তো কোনো আপত্তি নেই? আরে না, এখানে আমার আপত্তি থাকবে কেন? না থাকলে ভালো। আচ্ছা, তুমি কি সিঙ্গেল? জি। কি বললেন? আমি আপনার কথাটা শুনি নাই, আর একবার বলবেন প্লিজ। মানে আমি বলেছি, কোনো ছেলের সাথে কি তোমার সম্পর্ক আছে? মানে তুমি কি কারোর সাথে প্রেম টেম করো নাকি? স্যার, হঠাৎ করে আপনার এসব জানার ইচ্ছা হলো কেন? না, এমনি জানতে চাইছি। তুমি তো দেখতে মাশাআল্লাহ, তোমার মতো সুন্দরী মেয়ের বাপ তো থাকতেই পারে, আবার নাও থাকতে পারে। কারণ তোমার যে রাগ উঠলে হয়তো ববকে বকে শেষ করে দাও, আর বব যদি তোমার সামনে থাকে হয়তো বেচারা তোমার জ্বালায় এমনি শেষ হয়ে যাবে। তাই আর কি, এসব জানতে ইচ্ছে হলো। সরি, আসলে আমার কোনো বিএফ নাই। আর আপনার এসব জানার ইচ্ছে হলো কেন? এমনি জানতে ইচ্ছে হয়েছে। আচ্ছা, তাহলে তোমার মতো সুন্দরী মেয়ে এখনো সিঙ্গেল? এতক্ষণ নিহান স্যার আর আমি গাড়ির ভিতরে বসে কথা বলছিলাম। আমার নানু বাসার সামনে এসে পড়ায় আমি স্যারকে বললাম গাড়ি থামাতে। স্যার আমার কথা শুনে সাথে সাথে গাড়িটা থামালো। এটা কি তোমার নানুর বাসা? আচ্ছা, আপনি অবাক হলেন কেন আমার নানু বাসা দেখে? আপনি কি এর আগে ওই বাসে এসেছেন নাকি? আরে না, তেমন কিছু না। কথাটা বলেই নিহান গাড়ি থেকে নামলো। নিহানকে নামতে দেখে আমিও সাথে সাথে গাড়ি থেকে নেমে নিহানের পাশে দাঁড়ালাম। স্যার, ধন্যবাদ আপনাকে। আজকে আপনি আমার অনেক বড় উপকার করেছেন।
আপনার জন্য এত তাড়াতাড়ি চলে আসতে পারলাম, নাহলে তো আমি এখনো ঢাকা শহরে জ্যামেই আটকে থাকতাম। আরে এই জন্য ধন্যবাদ দেওয়ার কিছুই নেই, আমার দায়িত্ব এটা, কারণ তুমি আমার অফিসে চাকরি করো। আচ্ছা, এই বাড়িটা কি তোমার নানুর বাড়ি? জি স্যার, এটাই আমার নানু বাড়ি। কেন স্যার, কি হয়েছে? না, কিছু না। আচ্ছা, তোমার আম্মুর নাম কি? আমার আম্মুর নাম রাবিয়া। কি, তোমার আম্মুর নাম রাবিয়া? স্যার, আপনি আমার আম্মুর নাম শুনে অবাক হলেন কেন? কি, তুমি রাবিয়া খালামণির মেয়ে? তার মানে তুমি সে আমার একমাত্র খালাতো বোন? আমি আপনার খালাতো বোন মানে? কি বলছেন এসব? আমি কিছু বুঝতে পারছি না। রাশিদা নামের তোমার কোনো খালামণি আছে? জি আছে। আমি তার ছেলে, আর আমি ছোট থাকতে ইংল্যান্ডে চলে যাই আমার ছোট চাচ্চুর কাছে, আর আমি ওখানেই বড় হয়েছি। আর এই জন্যই তুমি আমাকে কখনোই দেখোনি। আমি যখন ইংল্যান্ডে চলে গিয়েছিলাম তখন তো তুমি বাচ্চা ছিলে, তাই হয়তো আমার কথা মনে নেই। এইবার আপনাকে চিনতে পেরেছি। খালামণি সবসময় আপনার কথা বলতো। আপনার ছোটবেলায় অনেক ছবি দেখেছি, কিন্তু কে জানে বড় হয়ে আপনি একজন বজ্জাত হবেন। বজ্জাত হবো মানে? ওই, তুমি কি বোঝাতে চাচ্ছ? আরে, মুখ ফুসকেটে কি বলে গেলাম। যেভাবে হোক এখন কথাটা ঘোরাতে হবে। হাই আল্লাহ স্যার, এখানে কথা বলতে বলতে বা ব্যথা হয়ে গেছে। স্যার, ভেতরে যাই? এটা তো আপনারও নানু বাসা। আম্মু তো একটু আগে ফোন করে বলল অফিস থেকে যেন সোজা নানার বাসায় চলে আসি। যাই হোক, তোমাকে নামিয়ে দিয়ে লাভই হয়ে গেল, আর তুমি যে আমার একমাত্র খালাতো বোন সেটাও জানা হয়ে গেল। স্যার, এবার ভেতরে চলুন। কথাটা বলি আমি স্যারের সামনে থেকে বাসায় ঢুকে কলিং বেলে চাপ দিলাম। একটু পরেই আমার ছোট মামনি এসে দরজা খুলে দিল। নিহান স্যারও আমার পাশেই দাঁড়িয়েছিল। মামনি তো নিহান স্যারকে দেখে চমকে গেছে, অনেক অদ্ভুতভাবে স্যারের দিকে তাকিয়ে আছে। কিরে তানহা, তুই নিহানের সাথে এলি কি করে? তোরা কি একে অপরকে চিনিস? না, মাত্রই জানলাম স্যার যে আমার খালাতো ভাই। তুই নিহানকে স্যার বলছিস কেন? কাহানি কি রে? আসলে হয়েছে কি, আমি ওনার অফিসে চাকরি করি, আর আমি জানতাম না উনি যে আমার খালাতো ভাই। ও ইসি রে, এই দেখ, আমি তোদের বাহিরে দাঁড় করিয়ে রেখেছি। আমার বাবাটা কত বছর পরে আমাদের বাসায় এলো। বাবা, ভিতরে আসো। বলি নিহান বাসায় ঢুকলো। আমি স্যারের পেছন পেছন বাসার ভেতরে ঢুকে পড়লাম। নিহান বাসার ভেতর ঢুকে দেখে তার নানু, নানি, আম্মু, খালামণি সহ সবাই একসাথে বসে গল্প করছে। নিহান বাসায় ঢুকে নানুকে সালাম করে জড়িয়ে ধরে কান্না করে দিল। নানু ভাই, তুই কান্না করছিস কেন? সে ছোটবেলায় তোমাকে দেখে গিয়েছিলাম জানো নানু ভাই, আমি আব্বু আম্মুর থেকে বেশি তোমাকে মিস করেছি, কারণ তো তুমি ছোটবেলায় আমার একমাত্র খেলার সাথী ছিলে। আরে বোকা ছেলে, এজন্য কি কান্না করতে হবে নাকি? আর দেশে ফিরেই অফিসে জয়েন করলি শুনলাম। এত তাড়াহুড়ো কিসের তোর? কিছুদিন আগে দেশটা ভালো মতো ঘুরে পরে না হয় অফিস জয়েন করতি। নানু ভাই, তুমি তো জানো অযথা সময় নষ্ট করা আমার একদম পছন্দ না, তাই অযথা সময় নষ্ট না করে অফিসে জয়েন করে ফেললাম। তোর যা ভালো মনে হয়। কিরে তানহা নানু ভাই, তুই এরকম মুখ ফুলিয়ে আমার থেকে দূরে বসে আছিস কেন? এই দিকে আয়, তোকে নিহানের সাথে পরিচয় করিয়ে দেই। নানু, এই বজ্জাত মেয়েটার সাথে তুমি আমাকে কি পরিচয় করিয়ে দিবে? তুমি জানো ও আমার সাথে কি করেছে? ওই, আপনি আমাকে বজ্জাত বলছেন কেন? আর গাড়ির ভেতরে তো কত সুন্দর করে কথা বলছিলেন, আর এখন সবার সামনে আমাকে বজ্জাত বলছেন? আপনাকে তো চিবিয়ে খেয়ে ফেলতে ইচ্ছা করছে আমার। আপনার কপাল ভালো এখানে এতগুলা লোক আছে, নাহলে যে আমি আপনার কি করতাম। ওই, তুমি আমার কি করবা? আর এখানে এতগুলো লোক দেখে কি তোমার সাহস বেড়ে গেছে? তোমার মতো বাচ্চা মেয়ে আমাকে চিবিয়ে খেয়ে ফেলবে? 2020 সালের সবচেয়ে বড় যুগ ছিল এটা। আচ্ছা, তোরা কি একে অপরকে চিনিস? চিনি। জানো এই বদমাস মেয়েটা আমার সাথে কি করেছে? না বললে জানবো কি করে? শোনো, আমি প্রথম যেদিন অফিসে যাই সেদিন বলে একটা রিক্সার সাথে আমার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। পরে তো সব আপনারা জানেনই। তানহা তোকে চড় মেরেছে? আমার তানহা নানু ভাইয়ের সাহস আছে বলতে হবে। তোর মতো একটা হ্যান্ডসাম ছেলেকে চড় মারা কি আর সহজ কথা? যাই হোক, সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। এতক্ষণে সবাই নিহান আর তানহার ঝগড়া দেখছিল আর হাসছিল। তানহার নানুর কথা শুনে সবাই সিরিয়াস হয়ে নানুর দিকে তাকিয়ে। বলো। আমার তো অনেক বয়স হয়েছে, হয়তো আর বেশি দিন বাঁচবো না। তোমাদের মনে আছে যখন তানহা আর নিহান ছোট, তখন রাবেয়া আর রাশিদা ওদের বিয়ে ঠিক করে রেখেছিল? তাই আমি চাইছি আমি বেঁচে থাকতেই ওদের বিয়ে দেখে যেতে,
আর আজকেই ওদের রেজিস্ট্রি করিয়ে দেই, আর সামনের সপ্তাহে না হয় বড় করে অনুষ্ঠান করে বিয়ে দিব। তোমরা কি বলো? বাবা এভাবে হুটহাট করে কি আর এইসব হবে? সপ্তাহখানেক সময় নিয়ে এইসব করলে ভালো হয় না? ছেলে আর মেয়েরও তো একটা মতামত আছে, তাই না? আমি এত কিছু জানি না। আজকে রেজিস্ট্রি হবে মানে হবেই। ওই রফিক, তোকে না সব ব্যবস্থা করে রাখতে বলছিলাম? বাবা, তুমি টেনশন করো না, আমি সব আগে থেকেই ব্যবস্থা করে রেখেছি। বাবা, আগে থেকেই সব কিছু ব্যবস্থা করে রেখেছো মানে? আমি তো আগামাথা কিছুই বুঝতে পারছি না। রাশেদা আমাকে কিছুদিন আগেই বলেছে নিহান দেশে ফিরছে, আর তখন থেকে আমি নিহান আর তানহা নানু ভাইয়ের বিয়ের কথা রাশেদাকে বলি। আসলে এত কিছুর ভেতরে তোকে সব কিছু বলতেই ভুলে গেছিলাম। আর আজকে নিহান আর তানহার রেজিস্ট্রি করানো জন্যই সবাইকে একত্রিত করেছি। আর রফিককে আমি আগে থেকেই বলে রেখেছি সব কিছু যেন রেডি রাখে। আমি জানি নিহান আর তানহা কখনোই আমার কথার অবাধ্য হবে না। কি ঠিক বলিনি? কিন্তু কে মেয়েটাকে বিয়ে করলে আমার জীবনটা তো তেজপাতা বানিয়ে দেবে। আমার বইয়ে গেছে আপনাকে বিয়ে করতে। আর আপনার যে রাগ, যদি আপনি আমার বর হন তাহলে আমার জীবনটা অশান্তিতে আছে। তো আমি বেশ টের পাচ্ছি। অশান্তি তোমার না, অশান্তি আছে আমার কপালে। তুমি তো এক কাপ চাও বানাতে পারো না, তারপর যে আমি তোমাকে বিয়ে করার জন্য রাজি হয়েছি, এটাই তো তোমার সাত কপালের ভাগ্য। ওই, আপনাকে বিয়ে করতে বলেছে কে? ছেলে হয়ে মেয়েদের মতো ঝগড়া করে, লজ্জা লাগে না? এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। তানহা চুপ কর। যে ছেলেটা কিছুদিন পর তোর স্বামী হবে তার মুখে মুখে কথা বলিস? তোর সাহস তো কম না। যা, আনহার রুমে গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। যাচ্ছি বলেই আমি রাগে ফুসতে ফুসতে আহনার ঘরে চলে এলাম। আমার পিছু পিছু আহনাও আসলো। আহনা হলো আমার বড় মামার একমাত্র মেয়ে, এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। খুব ভালো আর লক্ষ্মী একটা মেয়ে। আমার অনেক বেশি ভালো লাগে আহনাকে। আহনার রুমে গিয়ে আমি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুম চলে গেলাম। তানহা চলে যাওয়ার পর নিহান অগ্নির দৃষ্টিতে তার নানুর দিকে তাকিয়ে বলল, নানু ভাই, এই মেয়েকে আমি বিয়ে করবো না। এই মেয়ে যে ফাজিল, আমার লাইফটাকে তেনা তেনা করে ফেলবে। আরে ওর মধ্যে একটুখানি বাচ্চামি ভাব আছে, তাই এমন করে। কিন্তু তানহা নানু ভাইয়ের মনটা খুব ভালো। দেখিস, ওকে বিয়ে করে তুই অনেক সুখী হবি। কেমন সুখী হব তা তো বুঝতেই পারছি। এখানে এসে এটা কি হয়ে গেল? হঠাৎ করে রেজিস্ট্রি হয়ে যাচ্ছে। নানু ভাই এমন করে কথাটা বললো যে নাও করতে পারলাম না। আমি অনেক বিব্রত বোধ করছি। আচমকা নিজের বিয়ের কথা শুনলে কেমন লাগে? একটু আগেও কিন্তু সব ঠিক ছিল। ওই বজ্জাত স্যারটা যদি আমার বর হয় তাহলে তো আমি শেষ। আর ওই বজ্জাতটার সাথে কি আমার কোনো মিল আছে যে আমাদের মানাবে? নিহান স্যার কত কিউট আর হ্যান্ডসাম। আমি অনেক সুন্দর আর কিউট, কিন্তু নিহান স্যারের সমল তুললো না। আমি সব ভাবছিলাম আর হাত মুখ ধুতে ফ্রেশ হচ্ছিলাম। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি আম্মু একটা শাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে ওয়াশরুম থেকে বেরোতে দেখে বলল, তোর মামা তোর জন্য একটা শাড়ি এনেছে, আর তোর নানু তোকে এই শাড়িটা পরতে বলেছে। আমি শাড়ি পরতে পারি না, তুমি জানো না? আর শাড়ি পরে আমি হাঁটবো কিভাবে? আমি আর আনহা তো আছি তোকে শাড়ি পরিয়ে দেওয়ার জন্য। আর এমনভাবে বলছিস মনে হয় আমরা কখনো শাড়ি পরে হাঁটিই নাই। তুই একটু অপেক্ষা কর, আমি আনহাকে ডেকে আনছি। বলেই আম্মু চলে গেল আহনাকে ডাকার জন্য। কিছুক্ষণের মধ্যে আম্মু আহনাকে নিয়ে এলো। তারপর আমাকে অনেক সুন্দর করে শাড়ি পরিয়ে দিল। আমাকে শাড়ি পরিয়ে দিয়ে আম্মু আহনাকে বলল, আনহা, তুই তানহাকে সুন্দর করে সাজিয়ে তারপর নিয়ে আয়। আর আমি নিচে যাচ্ছি, বাবা কি জন্য জানি আমাকে ডাকছে। তুমি চিন্তা করো না ফুপি, আমি তানহা আপুকে একদম পরীর মতো সাজিয়ে দেবো আজকে। দেখবে সবাই তানহা আপুর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকবে। এমনিতে তো আমার মেয়েটা একটা পরী। তোরা থাক রে, আমি যাই। কথাটা বলে আমি আম্মুর রুম থেকে বের হয়ে গেলাম। আম্মু যাবার পরে আহনা আমাকে সাজাতে শুরু করলো। আপু, আজকে ভাইয়া তোমাকে দেখে চোখ ফেরাতেই পারবে না, দেখে নিও। আমি আজকে তোমাকে এত সুন্দর করে সাজিয়ে দিব, দেখে নিও। আজকে যদি বজ্জাত নিহানটা আমার দিকে তাকায় তাহলে আর আজকের চোখ দুটো নিয়ে বাসায় ফিরতে পারবে না। তোর কি এটা মনে হয়? যদি এমন হয় তাহলে আমি অনেক খুশিই হব। আচ্ছা আপু, তুমি ভাইয়ার উপর এত রেগে আছো কেন? ওই সময়ও দেখলাম তুমি আর ভাইয়া কেমন ঝগড়া করছিলে। আসল কাহিনী কি আমাকে বলো তো? ওই বজ্জাতটা হলো আমার অফিসের বস। ও আমাকে দিয়ে সবসময় কাজ করিয়ে নেয়, একদম বুয়ার মতো আমাকে দিয়ে কাজ করায়, জানিস? তাই ওই বজ্জাতটাকে দেখলেই আমার রাগ উঠে যায়। দাদু তো আমাদের সবসময়ই বলে নিহান ভাইয়া নাকি ভালো,
ছোট থেকেই নিহান ভাইয়াকে নাকি দাদুই বড় করেছে। আম্মু আব্বুও তো সবসময় ভাইয়ার প্রশংসা করে। আচ্ছা, বিয়ের পরেও কি তোমরা এভাবেই ঝগড়া করবে? আমার তো ওই বজ্জাটাকে বিয়ে করতেই ইচ্ছে করছে না, কিন্তু নানু ভাইয়ের কথা রাখতেই বিয়েটা করতে হচ্ছে। একবার খালি এটা বিয়েটা হোক, দেখ ওই বজ্জাটার আমি কি অবস্থা করি। কি করবা আপু, আমাকে বলো না। আরে তুই এখনো ছোট, আর তোর এসব জানতে হবে না, চুপ করে তুই তোর কাজ কর। আচ্ছা। তানহা আর কোনো কথা না বলে মন খারাপ করে বসে। তানহাকে সাজাতে লাগলো। একটু পরে আবার তানহা বলল, আচ্ছা, আমার আর নিহানের বিয়েটা যে আগেই ঠিক ছিল, সেই কথা কি তুই আগে থেকে জানতিস? কিছুদিন আগেই ছোট চাচুর কাছ থেকে শুনেছিলাম। আর আজকে যে তোমাদের রেজিস্ট্রি হবে, তাও আমি আগে থেকেই জানতাম। তাহলে তুই আমাকে আগে থেকে বলিস নাই কেন? সরি আপু, চাচু আমাকে বলেছে এই কথা যেন তোমাকে আর ছোট্ট ফুপিকে না জানাই, তাই বলিনি। আমার মতো বাচ্চা একটা মেয়েকে ওই বজ্জাতের সাথে বিয়ে দিচ্ছে, আল্লাহ জানে আমার কি হবে। আনহা, তুই নামাজ পড়ে আমার জন্য একটু দোয়া করিস রে বোন। আচ্ছা আপু, করব। আনহা আসলেই আমাকে অনেক সুন্দর করে পরীর মতো সাজিয়েছে। আমি নিজেই নিজেকে দেখে ক্রাশ খেলাম। যাই হোক, নিজের ব্যাপারে এত কিছু আপনাদের বলা যাবে না। সেজে গুজে আনহার সাথে ড্রয়িং রুমে গেলাম। ওখানে মামা, মামনি, আম্মু, খালা আরও সবাই আছে। আমি রুমে ঢুকেই একবার সবার ওপরে চোখ বুলিয়ে দেখে নিলাম। নিহানের দিকে তাকাতেই আমার রাগ উঠে গেল। নিহান এই হাসিটা দেখলে আমার রাগ উঠে যায়। আপনারা তো জানি, এখন আবার হাবার মতো চেহারা করে আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আমি ওর দিকে রাগে চোখে তাকিয়ে দাঁত কটমট করছি। মামনি বসা থেকে উঠে আমাকে নিয়ে গিয়ে বসিয়ে দিয়ে নিজে আমার পাশে বসলো। সবাই নানান ধরনের কথা বলছে, কিন্তু আমি মাথা নিচু করে বসে আছি। কিছুক্ষণ পর মামনি আমার পাশে থেকে উঠে নিহানকে আমার পাশে বসিয়ে দিল। আমি মাথা তুলে দেখলাম মামনি গিয়ে মামার পাশে বসলো। নিহান আমার পাশে বসতেই আমার রাগ আরও 3 গুণ বেড়ে গেল। আমি রাগ সামলাতে না পেরে আমার পা দিয়ে নিহানের পাড়ে একটা জোরে পাড়া দিলাম। নিহান মনে হয় ব্যথা পেয়েছে, কিন্তু আমাকে কিছু বললো না, শুধু আমার দিকে তাকে একটা রহস্যময় হাসি দিল। একটু পর মামুনি নিহানের হাতে একটা আংটি দিয়ে আমাকে পরিয়ে দিতে বলল। নিহান আংটিটা হাতে নিয়ে আমাকে মাঝখানের আঙুলটা ধরে তারপর আমার হাতে আংটিটা পরিয়ে দিল। মামুনি আর একটা আংটি আমার হাতে ধরিয়ে দিয়ে নিহানকে পরিয়ে দিতে বলল। আমি একটু বিরক্ত হয়ে নিহানকে আংটিটা পরিয়ে দিলাম। কিছুক্ষণ পর ছোট মামা আমাদের রেজিস্ট্রি পেপার দিল সাইন করার জন্য। এখন আমার আগের থেকে অনেক বেশি বিরক্ত বোধ হচ্ছে, কিন্তু কিছু করার নেই, সাইন তো আমাকে করতেই হবে। তাই একটু মন খারাপ করে পেপারে সাইন করে দিলাম। পেপারে সাইন করে আমি সবাইকে সালাম করে আবার আনহার রুমে চলে আসলাম। আনহার রুমে এসে আমি বসে বসে আনমনি ভাবছি, এইভাবে হুটহাট সব কিছু হয়ে গেল যে আমি কিছুই বুঝতে পারলাম না। এই বিয়ের পুরো ব্যাপারটা আমার মাথার ওপর দিয়ে গেছে। নিহান অনেক স্মার্ট আর হ্যান্ডসাম, এটা ঠিক, কিন্তু নিহানের রাগের কাছে এসব কিছুই হার মানবে, আল্লাহ জানে। এখন আমার কপালে কি আছে? আমি বিছানায় বসে এসবই ভাবছিলাম। এর মধ্যে আমার আম্মু আর খালামণি রুমের ভেতর আসলো। তারা এসে কিছুক্ষণ কথা বললো আমার সাথে। আমাকে নানাভাবে বুঝিয়ে তারা চলে গেল। আম্মু যাওয়ার সময় দরজাটা চাপিয়ে দিয়ে গেল। একটু পরে কেউ দরজায় টোকা দিয়ে বলল, আমি কি ভিতরে আসতে পারি? স্যার আপনি? আমি। আর এখন থেকে আমাকে স্যার ডাকতে হবে না। আচ্ছা, হঠাৎ আপনি এই রুমে কেন? আমি বাসায় চলে যাচ্ছি, তাই আমার হবু বউকে বলতে আসলাম। আপনি বাসায় চলে যাবেন? ভালো তো, আমি আপনার কথা শুনেছি, এবার আপনি বাসায় চলে যেতে পারেন। তা না, তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? এমনি তো আমি তোমার অফিসের বস, আর আজকে থেকে তো আমি তোমার সব কিছুরই বস। তো এখন থেকে রেসপেক্ট দিয়ে কথা বলবা। আপনি কি বাংলাদেশের প্রেসিডেন্ট নাকি যে আপনাকে রেসপেক্ট দিয়ে কথা বলতে হবে? আমি সবসময় আপনার সাথে এরকমভাবেই কথা বলবো, আর আপনি শুধুমাত্র আমার অফিসের বস, এর থেকে বেশি কিছু ভাববেন না। আমি আপনাকে স্বামী হিসেবে মানি না, আর তাই আমি আপনার সাথে ভালো ব্যবহার, ভালো করে কথা কিছুই বলতে পারবো না। দেখো, লাস্টবারের মতো বলছি, এমন কিছু বলো না যাতে আমার রাগ উঠে যায়। আর তুমি জানো, আমার রাগ উঠলেই আমি সব উল্টাপাল্টা কাজ করি। তখন যদি তোমার সাথে আমি উল্টাপাল্টা কিছু করি, তখন কিন্তু তোমার সমস্যা হবে, বলে দিলাম। আমি তো তোমার স্বামী, আর স্বামীর সাথে কেউ এভাবে বিয়াদবির মতো কথা বলে? আপনি আমার স্বামী, এই কথাটা বলতে আপনার একবারও লজ্জা করলো না? কোন সাহসে আপনাকে আমার স্বামী দাবি করছেন? রেজিস্ট্রি করার আগে আমার মত জানতে চেয়েছিলেন আপনি? আমি তো আপনাকে বিয়ে করতেই চাইনি, আপনাকে আমার একটুও পছন্দ না। তারপরে নিজের মনের সাথে যুদ্ধ করে যে আপনাকে বিয়ে করেছি, তা কি আপনি জানেন? আমি তো ইচ্ছা করে তোমার মতামত জানতে চাইনি, কারণ আমি জানি তুমি কখনো আমাকে বিয়ে করতে রাজি হবে না। যেদিন প্রথম তোমাকে দেখেছিলাম, সেদিনে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে তোমাকে আমার বউ করব। আর আজকে যখন নানু আমাদের বিয়ের কথা বললো, তখন তো আমি আকাশে উঠতেছিলাম। আর সব থেকে বড় কথা কি জানো? না, আমি জানি না, যদি আপনি একটু কষ্ট করে বলতেন। এমনিতে আমার তোমাকে ভালো লাগতো, কিন্তু আমাদের পরিবারের সবাই চেয়েছে যে তোমার আর আমার বিয়েটা হোক, তাই আমি কোনো ডিসিশন ছাড়াই তোমাকে বিয়ে করতে রাজি হয়ে গেলাম। আসছে
পরিবারের সবাই চাই বলে কি আপনি বিয়ে করতে রাজি হয়ে যাবেন? আপনি একবার আমাকে সাইদিনের ব্যাপারটা জিজ্ঞেস করতে পারতেন। জিজ্ঞেস করলে কি হতো? যদি আমাকে একবার জিজ্ঞেস করতেন তাহলে আজকে আমাকে এই দিন দেখতে হতো না। একবার বলেছি না, আমি চেয়েছি যাতে আমাদের বিয়েটা হয়, তাই আমি আর তোমাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করিনি। আপনি এটা কি বললেন? এই শুনবো, এখন থেকে তুমি আমাকে তুমি করে বলবা। আর এসব আপনি টাপনি বাদ দাও তো, আপনি ডাকটা কেমন যেন পর পর লাগে। আর এখন আমাদের বিয়ে হয়েছে, তাই তুমি আমার আপন মানুষ, আর আপন মানুষদের মুখে আপনি ডাকটা মানায় না। না, আমি আপনাকে আপনি করেই বলবো। আর আমি আপনার আপন মানুষ হতে চাই না, আপনি পরেই থাকতে চাই। তুমি চাইলেও আর পর থাকতে পারবে না, কারণ তুমি অলরেডি আপন মানুষ হয়ে গেছো। এই, আপনি এই রুম থেকে জানতো, আপনাকে আমার অসহ্য লাগছে। কি বললে? এই কথা বলে নিহান আমার দিকে এগিয়ে আসলো। নিহানকে এগিয়ে আসতে দেখে আমি পিছিয়ে গেলাম। নিহান আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে, আর আমি এক পা করে পিছিয়ে যেতে লাগলাম। হঠাৎ করে খাটের কোণার সাথে আমার পা আটকে যাওয়ায় আমি খাটের উপর পড়ে গেলাম। নিহান খাটের উপর উঠে আমার হাত বিছানার সাথে চেপে ধরলো। আমি নিহানের কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে, কিন্তু ও শক্তির সাথে কিছুতেই পেরে উঠতে পারছি না আমি। নিহান আমার হাত চেপে ধরে, এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। এই নিহান, আমার হাত ছাড়েন প্লিজ, ব্যথা লাগছে আমার। আর তাড়াতাড়ি আমার উপর থেকে সরেন, নাহলে কিন্তু খারাপ কিছু হয়ে যাবে, বলে দিচ্ছি। যদি না সারি কি খারাপ হবে শুনি? আপনি এখন আমার উপর থেকে না সরলে আমি কিন্তু চিৎকার করব। চিৎকার করবে? আচ্ছা করো তো। চিৎকার করে কি এই কথা বলবে, আমাকে বাঁচাও, আমার স্বামী আমাকে বিছানার সাথে চেপে ধরে আমাকে আদর করছে? এসব বলতে কি তোমার লজ্জা লাগবে না? আপনার লজ্জা আর আদরের গুষ্টি গিলাই। আর একবার কিন্তু আমি সত্যি নানুকে ডাকবো। আর আপনার লজ্জা করে না আমার মতো একটা পিচ্চি মেয়ের উপর এরকম নির্যাতন করতে? নানুকে ডাকবা? আচ্ছা পারলে ডাকা তো। আর কি বললে তুমি? পিচ্চি মেয়ে? অনেক মজার যোগ ছিল কিন্তু এটা। আমি আর কোনো কথা না বলে কয়েক সেকেন্ড রিল্যাক্সে শ্বাস নিয়ে অনেক জোরে চিৎকার করলাম, নানু। আমি ডাক দিয়েছি কিন্তু আমার মুখ থেকে শব্দ বের হতে দিল না ওই শয়তান বজ্জাত কুত্তা বিলাইটা। আমি নানু বলে চিৎকার দেওয়ার সাথে সাথেই নিয়ান আমার ঠোঁট দুটো নিজের ঠোঁট দিয়ে চেপে ধরলো। আমি নিয়ানের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য যত ছটফট করছে, নিহান তত আমাকে আরো শক্ত করে চেপে ধরছে। তাই ছটফট কমিয়ে দিলাম। আমি মনে মনে নিহানের 14 গোষ্ঠী উদ্ধার করছি আর নিহানকে ইচ্ছে মতো গালি দিচ্ছি। আজকে শুধু একবার নিহানের হাত থেকে ছাড়া পাই, তারপর ওকে দেখাবো মজা। ও তো আমাকে চিনে না, আজকে ব্যাটাকে বুঝাবো কত ধানে যে কত চাল। কিছুক্ষণ পর নিহান আমার ঠোঁট ছেড়ে দিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, এই মেয়ে, তুমি ব্যাককল নাকি? স্বামী স্ত্রীর রোমান্টিকের সময় কেউ দাদুকে ডাক দেয়? তুই খালি একবার আমাকে ছাড়, তারপর দেখ আমি তোর কি অবস্থা করি। আজকে যদি তোর মাথা আমি না ফাটাইছি তাহলে আমার নামও তানহা না। তোমার তো দেখি সাহস কম না, তুমি আমাকে তুই করে বলছো? আর তুমি তো এখন সত্যি সত্যি তানা না, তুমি এখন থেকে আমার বউ, মানে মিসেস নিহান চৌধুরী। এই যে এসব পরে দেখা যাবে, আপনি এখান থেকে আমাকে ছাড়েন। বেন কি না বলেন? তোমাকে ছাড়লে তো তুমি আবার আমার সাথে দুষ্টামি করা শুরু করে দিবা। তার থেকে ভালো তোমাকে ধরিয়ে রাখি। দেখেন নিহান, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আর এখন আমাকে না ছাড়লে আপনার ভালো হবে না বলে দিলাম। কি খারাপ হবে আমার সাথে শুনি? আম্মু। এই তুমি খালামণিকে ডাকছো কেন? আর যদি মুখ দিয়ে তোমার একটা শব্দ বের হয় তাহলে কিন্তু তোমার ঠোঁটে আবার উম্মাহ দিয়ে দিব। আমি কিছু বলতে যাব তার আগেই বাইরে থেকে আন্না দরজায় নক করে বলতে লাগলো, নিহান ভাইয়া, সবাই তোমাদের জন্য অপেক্ষা করছে এই খাবারের টেবিলে। আর তুমি নাকি বাসায় চলে যাবা, তাই তোমাকে তাড়াতাড়ি নিচে আসতে বলেছে বড় ফুপি। তুমি যাও, আমি এক্ষুনি আসছি। আচ্ছা বলেই মনে হয় আন্না চলে গেল। দরজা চাপানো, তাই আমি দেখতে পাইনি। আর নিহান আন্নার সাথে কথা বলার সময় আমার মুখে ওর হাত দিয়ে চেপে ধরেছিল, তাই আন্নাকে কিছু বলতে পারিনি। আন্নার সাথে কথা বলা শেষ করে নিহান আমার মুখের উপর থেকে হাত সরিয়ে নিল, বলতে শুরু করলো, শুনবো, তোমাকে আর এখন আগের মতো থাকলে চলবে না। তোমাকে মনে রাখতে হবে তুমি এখন বিবাহিত। আর হ্যাঁ, আমি তোমাকে একটু পরে পরে ফোন করব। আমার ফোন রিসিভ করবে কিন্তু। আর যদি রিসিভ না করো তাহলে কিন্তু বাসায় এসে তোমাকে শায়েস্তা করে যাব। আর কয়েকদিন পর থেকে তো তুমি আমার সাথেই থাকবা, তাই এই কয়েকদিনে ভালো করে রান্না করাটা শিখিয়ে নিও। আর হ্যাঁ, তোমার এই বাচ্চার মতো অভ্যাস যেন সব সময় থাকে। তোমার এই বাচ্চা মেয়েগুলো আমার অনেক ভালো লাগে। আচ্ছা তাহলে এখন আমি যাই, আর তুমি যদি চাও আজকের রাতটা তোমার সাথে থেকে যেতে পারি। নিহানের কথা শুনে আমি শুধু ওর দিকেই তাকিয়ে রইলাম, কিন্তু কোনো কথা বললাম না। নিহান আমাকে ছেড়ে দিয়ে উঠে চলে যাচ্ছে। নিহান রুম থেকে বের হবার আগে পেছন ফিরে আমাকে একটা ফ্লাইং কিস করলো। এটা দেখে আমার শরীরটা রাগে জ্বলে ওঠে। আমি হাত বাড়িয়ে একটা চিরুনি পেলাম, ওইটা হাতে নিয়ে ছুঁড়ে মারলাম নিহানের দিকে, কিন্তু ওর গায়ে না লেগে চিরুনিটা ফ্লোরে পড়ে গেল। আমি নিহানকে মারার জন্য আরও কিছু খুঁজতে লাগলাম। এটা দেখে নিহান তাড়াতাড়ি দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। এতক্ষণের ঘটনার কথা মনে পড়তেই আমার শরীরে 100,000 ভোল্টের রাগ উঠে যাচ্ছে। আম্মু আর নানুর ওপর সবচেয়ে বেশি রাগ উঠছে।
আজকে তাদের জন্যই আমাকে এই বজ্জা তার ডেবিল মার্কার ছেলেকে বিয়ে করতে হয়েছে। তাদের খুব কি প্রয়োজন ছিল আমাকে নিহানের সাথে বিয়ে দেওয়ার? বিয়ে যখন হয়েই গেছে তখন তো ওকে আর বর মানতেই হবে। বজ্জাতটাকে এমন শিক্ষা দিব যে সারা জীবন আমার নাম মনে রাখবে। আমাকে বিয়ে করার শখ একেবারে মিটিয়ে দিব। কথাগুলো ভেবে আমি ওই টেবিলটার মধ্যে একটু হাসি দিলাম। নিহান রাতের খাবার খেয়ে সবার সাথে কথা বলে চলে যাবার পর আমি ফ্রেশ হয়ে এসে রুম থেকে বের হয়ে ছাদে গেলাম। নানাদের বাসার ছাদটা অনেক সুন্দর, চারিদিকে টবের ভেতর ফুল গাছ লাগানো আর রঙিন লাইট দিয়ে চারপাশটা আলোকিত। কারণ আমি ছাদে ঘুরে ঘুরে ফুলগুলো দেখছি। এমন সময় আম্মু নিচ থেকে ডাক দিল ডিনার করার জন্য। সবাই ডিনার করে ফেলেছে, তাই আমি একা একা খাচ্ছি আর আমার যা লাগছে আম্মু এগিয়ে দিয়ে যাচ্ছে। আমি খাচ্ছি, এমন সময় হঠাৎ করে আম্মুর ফোনটা বেজে উঠলো টেবিলের উপর। ফোনটা আমি হাতে নিয়ে দেখি আননোন নাম্বার থেকে ফোন এসেছে। ফোনটা রিসিভ করলাম। হ্যালো, কে? আমি নিহান বলছি। ওই মেয়ে, তোমার ফোন কোথায়? জানো আমি কতগুলো ফোন করছি? সরি, আমি তো ফোনটা আনহার রুমে রেখে ডিনার করতে চলে এসেছি। আচ্ছা, খাওয়া শেষ করে রুমে গিয়ে আমাকে কল ব্যাক করবা, বুঝছো? বুঝেছি বলেই ফোনটা কেটে দিয়ে আবার খাবার শুরু করলাম। আমি খাবার শেষ করে রুমে এসে ফোনটা হাতে নিয়ে দেখি অনেকগুলো মিসড কল এসেছে আর সবগুলোই নিহানের ফোন। আমি নিহানকে কল ব্যাক করলাম। নিহান ফোনটা রিসিভ করে আমাকে বলতে শুরু করলো, এই মিস তানা, তোমার সমস্যাটা কোথায় আমাকে একটু বলবা? আমি তোমাকে কতগুলো কল করছি, তুমি একটা কলও রিসিভ করো নি। আবার খালামণির ফোনে কল করে তোমার সাথে কথা বলতে হলো কেন? তোমাকে তো আমি আসার সময় বলে এসেছিলাম তোমার ফোন সবসময় তোমার সাথে রাখবা, আমি একটু পর পর কল করব। তাহলে তুমি আমার কথাটা শুনলে না কেন? ওই চুপ করেন আপনি। আপনার কথা শুনেই চলবো কেন? হ্যাঁ, আমার যা ইচ্ছে হবে আমি তাই করব। এখন থেকে তো আপনার ফোন আর রিসিভই করব না। দেখি আপনি কি করতে পারেন। এখন রাখি। এই শোনো, তুমি যদি এখন ফোনটা কাটো তাহলে কিন্তু আমি সত্যি সত্যি এখন তোমার কাছে চলে আসবো। পরে কিন্তু গা দূরে সরাতে পারবে না। আর তোমাকে না আমি একবার বলছি আমার সাথে এভাবে কথা বলবা না। তুমি জানো না আমার সাথে এভাবে কথা বললে আমার অনেক খারাপ লাগে। আপনার খারাপ ভালো দিয়ে আমি কি করব? আর আপনি প্লিজ এসব ন্যাকামি বন্ধ করেন। আপনার আর ভালো লাগছে না এসব। আচ্ছা, তখন ফোন করেছিলেন কেন সেটা তো বললেন না? আমার নতুন বউটার সাথে একটু রোমান্টিক কথা বলতে মন চাচ্ছিল, তাই ফোন করেছিলাম। আপনার সাথে রোমান্টিক কথাবার্তা বলার কোনো ইচ্ছে আমার নাই। আর আপনার সাথে এসব আজাইরা প্যাচার পাড়ারও সময় আমার নাই। আমি এখন ঘুমাবো, বাই। ওই এত ভাব দেখা কেন? আমার ভাব একটু বেশি তো, তাই আপনাকে দেখাই, একটু কমাইতেছে। আল্লাহ তোমারে বাঁচাইছে, তুমি এখন আমার সামনে নাই। আর শোনো, তুমি আমারে হুদায় ভুল বুঝতেছো। এখন আমাদের বিয়ে হয়ে গেছে, তাই বলছি কি এই বিয়েটা মেনে নিলে হয় না? না, হয় নাই। আর প্লিজ এই বিষয়ে আমি আপনার সাথে কোনো কথা বলতে চাচ্ছি না। আপনি কি ভেবেছেন আপনি আমাকে বিয়ে করেছি বলে আপনি আমার উপর অধিকার খাটাবেন? সেটা কখনোই হবে না। আমি শুধুমাত্র আম্মু আর নানুর কথা ভেবেই এই বিয়েতে রাজি হয়েছি। নাহলে আপনার মতো একটা মানুষকে আমি কখনোই বিয়ে করতে রাজি হতাম না। আর শুনেন, আমি আপনাকে স্বামী হিসাবেও মানি না আর কখনো মানবেও না। তাই বলছি আপনি কখনো আমার উপর জোর খাটাবেন না, আসবেনও না। তোমার এসব জ্ঞান না তোমার কাছে রাখো, আর কয়েকটা দিন অপেক্ষা করো, তারপর আমি দেখবো তুমি কি করে আমাকে স্বামী হিসাবে না মানো। বাই, এখন ঘুমাবো। বলেই নিহান ফোনটা কেটে দিল। নিহান ফোন কেটে দেওয়ার পর আমি বিছানায় শুয়ে ফোন টিপছিলাম। একটু পরে আনহা রুমে আসলো। রুমে এসেই, এই যে তানহা আপু, তুমি তো এখন আমার ভাবি হয়ে গেছো। হাপ, কিসের ভাবি? তুই না আমার মামাতো বোন আর আমি তো তোর ফুফাতো বোন। সো তুই আমাকে ভাবি ডাকবি না। তুই যদি আমাকে আপু ছাড়া অন্য কিছু ডাকছস না তাহলে দেখিস তোর 12টা বাজামো। আরে আমি তো তোমার সাথে একটু মজা করলাম। তোমার মতো একটা লক্ষ্মী বোনকে আমি কি ভাবি বলে ডাকতে পারি? আচ্ছা শোনো, কালকে সকালে কিন্তু রেডি হয়ে থেকো, আমরা সবাই মিলে শপিং এ যাব। আর ছোট ফুপি তো আমাকে এই কথা বলার জন্যই তো আমাকে পাঠালো। কিসের শপিং রে? তোমার আর নিহান ভাইয়ের বিয়ে শপিং। তোমাদের বিয়ে তো সামনের সপ্তাহে, আর মাত্র 3-4 দিন বাকি। তাই আমরা সবাই কালকে সকলেই শপিং এ যাব। কালকে আমি তোদের সাথে যাব না? আপু, তুমি না গেলে কি করে হবে? আর তুমিই তো সবকিছু পছন্দ করে কিনবে। আর সকালে রেডি হয়ে থেকো, নিহান ভাইয়া আসলেই আমরা বেরিয়ে যাব। নিহাল গেলে তো আমি আরো আগে যাব না। আপু, তুমি ভাইয়ার সাথে এরকম করছো কেন? দাদু তো আমাদের বলেছে ভাইয়া নাকি অনেক ভালো। তাহলে তুমি ভাইয়াকে মানতে পারছো না কেন? কচু ভালো, তুই জানিস ওই বজ্জাত নিহানটা আমাকে দিয়ে অফিসে সব কাজ করায় আর সারাদিন আমার উপর রাগ দেখায়। এত রাগ একটা ছেলে আমার স্বামী, এটা ভাবলেই আমার শরীর শিউরে ওঠে। আপু, বিয়ের পরেই তুমি ভাইয়ার উপরে এই সব কিছুর প্রতিশোধ নিবা। নাটকের ভেতরে দেখো না, বিয়ের পরেই মেয়েদের কত পাওয়ার হয়ে যায়। আচ্ছা শোনো না, প্লিজ কালকে আমাদের সাথে শপিং এ চলো না, অনেক মজা হবে। ঠিক আছে, যাব। এই তো আমার লক্ষ্মী আপু, এই জন্যই তোমাকে আমার এত ভালো লাগে।
হয়েছে, আর পাম দিতে হবে না। আপু, তুমি এমন করে বলতে পারলা? আচ্ছা, আরেকটা কথা। বল কি? আপু, আজকে রাতে আমি ফুপিদের সাথেই থাকবো, তাই আজকে তোমার একাই ঘুমাতে হবে। আচ্ছা, এটা কোনো ব্যাপার না। তুমি তাহলে থাকো, আমি যাই। আচ্ছা যা। আনা রুম থেকে চলে গেল। আর অনেক রাত হয়ে গেছে দেখে আমিও লাইট বন্ধ করে শুয়ে পড়লাম। সারাদিন অফিস করে শরীরটা ক্লান্ত থাকায় সাথে সাথে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করে কিছু একটা আলো চোখে আসায় আমার ঘুম ভেঙে গেল। আমি চোখ খুলে তাকিয়ে দেখি জানলার কাছ থেকে লাইটের আলো আসছে, আর কেউ আস্তে করে আমার নাম ধরে ডাকছে। আমি সব মনের ভুল ভেবে অন্যদিকে ঘুরে ঘুমানোর চেষ্টা করলাম। আনার রুমটা দোতলায়, একদম এক কোণায়। আর দোতলা জানলা দিয়ে কেউ কিভাবে আসবে আমি সব ভাবছিলাম। হঠাৎ করে কেউ জানলা দিয়ে রুমের ভেতর প্রবেশ করলো। আমি তো ভয়ে একদম শিউরে উঠে বসে পড়লাম। ভয়ে চিৎকার দিতে যাব, এমন সময় কেউ আমার মুখ চেপে ধরে বলতে লাগলো, এই চিৎকার করো না। গলার স্বর শুনেই বুঝতে পারলাম এটা নিহান। নিহান এখন আমার মুখ চেপে ধরে আছে, তাই আমি কিছু বলতে পারছি না। অনেক কষ্টে আমার মুখের উপর থেকে নিহানের হাতটা সরালাম। আমার মুখের উপরে ও নিহানের হাতটা সরিয়ে আমি বলতে শুরু করলাম, ওই আপনি এত রাতে আপনি এখানে কি করেন? আর আপনি দরজা রেখে জানলা দিয়ে রুমে আসলেন কেন? এখানে আসার একটা কারণ তো আছে, আর দরজা দিয়ে আসলে সবাই দেখে ফেলতো, তাই এখান দিয়ে লুকিয়ে এসেছি। তো এখানে আসার কারণটা কি শুনি? তোমাকে দেখতে খুব ইচ্ছা হচ্ছিল, আর বাসায় একা একা ভালো লাগছিল না, তোমার কাছে চলে আসলাম। আর আজকে আমাদের রেজিস্ট্রেশন হয়েছে, তাই এভাবে সবার চোখের আড়াল হয়ে আসতে হলো। আমাকে দেখা শেষ হয়েছে? কেন? আমাকে দেখা শেষ হলো, এবার আপনি যান। আমার অনেক ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। আচ্ছা, চলে যাচ্ছি। কথাটা বলেই নিয়ান আমার হাত ধরে টান দিয়ে আমাকে একদম ওর কাছে নিয়ে গেল। তারপর এক হাত দিয়ে আমাকে আলতো করে জড়িয়ে ধরে অন্য হাত দিয়ে আমার মাথাটা তুলে আমার কপালে একটা চুমু দিয়ে আবার জানালা দিয়ে বের হয়ে গেল। আমি এর আগে গজগজ করতে করতে ঘুমিয়ে পড়লাম। সকাল সকাল ঘুম থেকে উঠে শপিংয়ে যাওয়ার জন্য বাধ্য হয়ে রেডি হতে হলো। অনেকক্ষণ ধরে রেডি হয়ে বসে আছে, কিন্তু নিহালের আসার নাম গন্ধ নেই। আরও অনেকক্ষণ পর নিহান গাড়ি নিয়ে এলো। নিহান আসার সাথে সাথেই আমরা সবাই শপিং মলের জন্য বেরিয়ে পড়লাম। শপিং মলে ঢুকে যে যার মতো শপিং করা শুরু করে দিল। আর আমি আম্মুর পাশেই দাঁড়িয়েছিলাম সবসময়। নিহান আমাকে অনেক ইশারা করে ডাকছে, কিন্তু আমি যাইনি। শপিং করতে করতে আমাদের দুপুর হয়ে গেল, তাই সবাই মিলে দুপুর একটা রেস্টুরেন্টে লাঞ্চ করে তারপর বাসায় ফিরলাম। পরের দিন আমি নানু বাসা থেকে বের হয়ে সোজা অফিসে চলে গেলাম। আজকে আমি আম্মুর একটা শাড়ি পরে অফিসে যাচ্ছি, কারণ নানু বাসায় আসার সময় আমি আমার জন্য কোনো কাপড় চোপড় আনিনি। আজকে শাড়ি পরায় তান্নাকে অনেক সুন্দর লাগছে। অফিসের সবাই তানহার দিকে তাকিয়ে আছে। আর তানহার চেহারাতে তো এমনিতেই একটা মায়া আছে। আজ অফিসে এসে তানহার ভেতরে এক অন্যরকম অনুভূতি কাজ করছে, কিন্তু কেন করছে তা জানে না। অফিসে গিয়ে তানহা কারো সাথে কোনো কথা না বলে সোজা নিজের কেবিনে চলে গেল। তারপর টেবিলের উপরে নিজের ব্যাগটা রেখে কাজে মন দিল। তানহা কাজ করছে, এমন সময় ওর কেবিনে টেলিফোন বেজে উঠল। তানহার আর বুঝতে বাকি রইল না কে ফোন করেছে। অনেক বিরক্ত হয়ে তানহা ফোনটা রিসিভ করলো। জি স্যার, বলুন। মিস তানা, আমার জন্য কফি বানিয়ে নিয়ে এসে তাড়াতাড়ি আমার রুমে আসুন তো। আমি আপনার জন্য কফি বানাতে পারবো না, আর আমি আপনার জন্য কফি বানাবোই কেন? আপনার কফি বানানোর জন্য অফিসে একজন আলাদা লোক রাখা আছে। এই যে মিস, ভুলে যাবেন না আপনি আমার পিএ। এই জন্যই তো যত ভেজাল হয়েছে। আপনার বিয়ে হয়ে তো আমার জীবনটা শেষ হয়ে গেল। এই তুমি কিন্তু এখন বেশি কথা বলছো। বেশি কথা বলে আমার রাগ উঠাবে না, বলে দিলাম। এত আজারা কথা না বলে তাড়াতাড়ি আমার কফিটা বানিয়ে নিয়ে আসো তো। আচ্ছা আনছি। কথাটা বলে আমি রাগ দেখিয়ে ফোনটা কেটে দিয়ে কফি বানাতে গেলাম। তোমাকে রাগাতে আর জ্বালাতে আমার অনেক ভালো লাগে। তুমি যখন রাগ করে কথা বলো তখন তোমাকে বাচ্চাদের মতো মনে হয়, আর 3 দিন পরে তুমি যখন আমার বউ হয়ে যাবা তখন তো তোমাকে আমি আরো বেশি জ্বালাবো। মাঝে মাঝে আদর করব তোমার রাগ ভাঙানোর জন্য। একটু পর তানহা কফি বানিয়ে নিহানের কেবিনে এলো। তানহা সব সময় নিহানের কেবিনে নক করে আসে, কিন্তু আজকে রাগের মাথায় নক না করেই ডিরেক্টলি ঢুকে পড়ল। স্যার, আপনার কফি। কথাটা বলে আমি কফির মগটা হাত দিয়ে বাড়িয়ে দিলাম। নিহান স্যার কফিটা হাতে নিয়ে একবার মুখে দিয়ে সাথে সাথে কফির মগটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল, তুমি তো আমার একমাত্র বউ, তোমাকে একা রেখে আমি কোনো কিছু খেতে পারি? তুমি বলো, তুমি আগে টেস্ট করে দেখাও, তারপর না হয় আমি খাবো। আচ্ছা। বলেই আমি নিহান স্যারের হাত থেকে কফির মগটা নিয়ে চুমুক দিলাম, আর সাথে সাথেই যেটুকু মুখে ঢুকেছিল ওটুকুই পড়ে গেল, কারণ কফিটা আমি অনেক তিতা বানিয়েছিলাম। নিহান স্যারের ভয়ে আমি অসহায়ের মতো চেহারা করে স্যারের দিকে তাকিয়ে রইলাম। স্যার আগে ফুসতে ফুসতে আমাকে বলল, কফি খাওয়ার মুডটাই নষ্ট করে দিলে, পুরাই ঝগড়া ছাড়া আর কোনো কিছুই করতে পারো না। 3 দিন পর তোমার বিয়ে, আর তুমি এসব কবে শিখবা? তুমি যে ভাব দেখাও মনে হচ্ছে একদম লিজেন্ড মেয়ে। এখন এখানে দাঁড়িয়ে আছো, যাও তোমার কেবিনে গিয়ে কাজ করো। স্যার
আমার ভুল হয়ে গেছে বলে আমি স্যারের কেবিন থেকে বের হয়ে সোজা আমার কেবিনে এসে মন খারাপ করে বসে বসে ভাবতে লাগলাম, নিহান আমাকে এইভাবে অপমান করতে পারলো? যতই হোক আমি ওর নতুন বিয়ে করাবো, আমার সাথে কি একটু ভালো হয়ে কথা বলা যেত না? পরশুদিন রাতে এবং কালকেও তো কত সুন্দর করে আমার সাথে কথা বললো। আমিও তো ওর সাথে অনেক উল্টোপাল্টা কথা বলেছি, তখন তো আমাকে কিছু বললো না। ও এখন বুঝেছি, নিহানের সাথে উল্টোপাল্টা কথা বলার জন্য এখন অফিসে এসে আমার উপর প্রতিশোধ নিচ্ছে। দাঁড়াও চান্দু, আগে ভালো মতো তোমার বিয়ে করে তোমার বোর হয়নি, তারপর দেখবা তোমার কি অবস্থা আমি করি। আমি বসে বসে আনমনে এসবই ভাবছিলাম, হঠাৎ আমার কেবিনে কেউ নক করাই আমি মাথা তুলে তাকিয়ে দেখি কাব্য দাঁড়িয়ে আছে। আমি কাব্যর দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে ওকে ভেতরে আসতে বললাম। তানহা, তুমি কালকে কোথায় ছিলে? জানো তোমাকে কত মিস করেছি আমি। আমি কেমন করে জানবো? এই যে তুমি এখন বলছো তাই জানলাম। আমিও না কালকে তোমাকে মিস করেছি, কিন্তু কি করবো বলো, নানু বাসায় গিয়েছিলাম তাই অফিসে আসা হয়নি। আমি একটু মন খারাপ করে কথাটা বললাম কাব্যকে, কারণ নানু বাসায় গিয়ে আমার জীবনটা পুরো বদলে গেছে। আরে এই জন্য মন খারাপ করছো কেন? নানু বাসায় গিয়ে তো অনেক এনজয় করেছো, তাই না? এমন এনজয় আর কোনোদিন করি নাই। ভালো। নিহান তানহার কেবিনের দিকে তাকিয়ে দেখে তানহা আর কাব্য হেসে হেসে কথা বলছে। এটা দেখে তো নিহানের শরীরে রাগে জ্বলতে শুরু করে দিল। তাই নিহান রাগান্বিত হয়ে তানহাকে ফোন করলো। মিস তানা, আপনি এখনই আমার কেবিনে একটু আসুন তো। জি স্যার আসছি বলে আমি ফোনটা কেটে দিয়ে কাব্যর দিকে তাকিয়ে বললাম, কাব্য আমায় একটু নিহান স্যারের কেবিনে যেতে হবে। স্যার আমাকে এক্ষুনি তার কেবিনে যেতে বলেছে, তোমার সাথে কিছুক্ষণ পর কথা বলি। আচ্ছা যাও। কাব্যর কাছ থেকে বিদায় নিয়ে আমি কেবিন থেকে বের হয়ে সোজা নিহানের কেবিনে চলে গেলাম। স্যারের কেবিনে ঢুকেই দেখি স্যার দরজার দিকে তাকিয়ে আছে, হয়তো আমার আসার অপেক্ষাই করছিল। আমি কেবিনে ঢুকে সাথে সাথে নিহান স্যার বলল, এই ফাইলগুলো একটু চেক করে দেখো তো ঠিক আছে কিনা। এই ফাইলগুলো না ওই দিন চেক করে সব ঠিক করে দিলাম। তোমাকে আমি যা বলছি তুমি তাই করো। জি স্যার বলেই আমি ফাইলগুলো নিয়ে উল্টো দিকে ঘুরে যখন আমার কেবিনের দিকে পা বাড়াতে যাবো, তখন নিহান স্যার পেছন থেকে ডাক দিয়ে বলল, ওই দাঁড়াও। বলেন। তুমি কোথায় যাচ্ছ? আমার কেবিনে স্যার। আমি কি তোমাকে তোমার কেবিনে যেতে বলছি? না স্যার। তাহলে যাচ্ছে কেন? এখন থেকে তুমি প্রতিদিন আমার সামনে বসেই কাজ করবা, আর তোমার কেবিনে বসে কাব্যর সাথে ভালোই প্রেম জমিয়ে ফেলেছ। যেভাবে হেসে কথা বলছিলা মনে হচ্ছে অনেক দিনের সম্পর্ক, তাই না? এই জন্য মনে হয় তুমি আমাকে স্বামী হিসাবে মানতে পারছো না। আমি ঠিক বলছি না? জি না, আপনি একদমই ঠিক কথা বলেননি। আমি কাব্যর সাথে প্রেম করি না। কাব্য শুধুমাত্র আমার একজন ভালো ফ্রেন্ড, এর থেকে বেশি কিছু আমাদের মাঝে নাই। বুঝছি। এখন থেকে বসে তুমি এখানে কাজ করবা, যার সাথে যা কথা বলার আছে তা আমার সামনে বসে বলবা। আপনার সামনে বলবো কেন? আমাদের কি কোনো পার্সোনাল কথা থাকতে পারে না? আমি এই অফিসের বস, আর অফিসের ভিতরে যা কথা আছে সব কিছু জানার অধিকার আমার আছে। আর অফিসের ভিতরে তোমাদের কিসের পার্সোনাল কথা? এখানে কি চাকরি করতে আসছো নাকি পার্সোনাল কথা বলতে আসছো? সরি স্যার, আর এরকম ভুল হবে না। তোমাকে আর আমি এরকম ভুল করতে দিলে তো করবা। হয়েছে, এখন বেশি কথা না বলে যে কাজ দিয়েছি সেটা করো। করছি বলে আমি নিহান স্যারের সামনে একটা চেয়ার টেনে বসে ফাইলগুলো চেক করতে শুরু করে দিলাম। আমি এক মনে বসে আমার কাজ করছি। নিহান যে আমার দিকে তাকিয়ে আছে আমি খেয়াল করিনি। হঠাৎ কি মনে করে জানি তার দিকে তাকালাম, তাকিয়ে দেখি ও আমার দিকেই তাকিয়ে আছে। আমার তাকানো দেখে নিহান চোখ নামিয়ে নিল। তোমার শাড়ির আঁচলটা নিচে পড়ে গেছে, একটু ঠিক করে না তো? এসব দেখলে নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হয়। নিহান মাথাটা নিচের দিকে করে তানহাকে কথাটা বলল। তানহা নিহানের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে আর রাগের কারণে অনেক বড় নিঃশ্বাস নিচ্ছে। নিহান স্পষ্ট তানহার নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। নিহান একটু পরে মাথাটা তুলে তানহার দিকে তাকিয়ে দেখে তানহা এখনো শাড়ির আঁচল ঠিক না করে ওর দিকেই চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তানহাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নিহান বলল, শাড়ির আঁচল ঠিক না করে এভাবে তাকিয়ে আছে কেন? আমি ঠিক করতে পারবো না। যদি আমার শাড়ির আঁচলের জন্য কারোর কোনো সমস্যা হয় তাহলে এটা তার নিজস্ব ব্যাপার। কথাটা বলে আমি রাগের মাথায় বলছি নাকি কেন বলছি আমি বুঝলাম না, কিন্তু কথাটা বলার পরে আমি বুঝতে পারলাম যে কথাটা বলাই আমার একদম ঠিক নাই। সমস্যা নেই, নিহান তো আমার দৌড়ের কেউ না, যা বলার নিজের স্বামীকেই বলেছি। নিহানকে যে আমার ভালো লাগে না তেমন না, নিহানের রাগ বেশি তাই নিহানকে আমার ভয় হয়। এটা যদি আমার নিজস্ব ব্যাপার হয় তাহলে শাড়ির আঁচলটা আমি ঠিক করে দিই। কথাটা বলেই নিহান নিজের চেয়ার থেকে উঠে গিয়ে নিজের কেবিনের দরজা বন্ধ করে দিয়ে আসলো। দরজাটা বন্ধ করে দিয়ে এসে তানহার পাশে দাঁড়িয়ে তানহার শাড়ির আঁচলটা ধরলো। নিহান তানহার শাড়ির আঁচল ধরতেই তানহা এক হাত দিয়ে নিহানের হাতটা ধরে ফেললো। নিহান তানহার এই হাতটা ধরে ওকে টান মেরে দাঁড় করিয়ে ফেললো।
তানহাকে দাঁড় করিয়ে নিহান এক হাত দিয়ে তানহার কোমর পেঁচিয়ে ধরে ওকে একদম নিজের কাছে টেনে নিল। তানহা নিহানকে কোনো বাধা দিচ্ছে না। নিহান তানহাকে নিজের এতটাই কাছে নিয়ে আসছে যে নিহান তানহার নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। তানহা অনেক জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। নিহানকে তানহার আরও কাছে টানছে। নিহান নিজের ঠোঁট দিয়ে তানহার ঠোঁট জোড়া চেপে ধরল। ঠিক কতক্ষণ এভাবে ধরেছিল আমি বলতে পারবো না, কারণ এসব গল্পে বলা বারণ। হঠাৎ তানহা নিহাকে ধাক্কা দিয়ে নিজেকে সরিয়ে নিয়ে বলতে শুরু করলো, কি হচ্ছে? আপনি এসব কি করছেন? এমনি আমি দিন দিন আপনার প্রতি দুর্বল হয়ে যাচ্ছি। আমাকে আর দুর্বল করবেন না। আর এইসব বিয়ের পর করতে হয়। আপনি এখন আমার সাথে এসব করা শুরু করে দিয়েছেন। বিয়ের আগে যদি আমাকে আর একটা কিস করেন তাহলে বিয়ের পর আমি আপনাকে একটু আদর করব না। যদি কিস না করি তাহলে কি বিয়ের পরে অনেক আদর করবা? জানি না। কথাটা বলে আমি লজ্জা পেয়ে নিহানের বুকে মুখ লুকালাম। নিহানকে জড়িয়ে ধরার সাথে সাথে আমি অনুভব করলাম দুটো হাত আমাকে আরো শক্ত করে চেপে ধরলো। আমিও আর একটু শক্ত করে নিহানকে জড়িয়ে ধরলাম। এই যে ম্যাম, এটা কিন্তু অফিস। এখানে এসে কেউ এভাবে রোমান্স করে নাকি? আর এত শক্ত করে জড়িয়ে ধরলে আমি তো দম বন্ধ হয়ে মারা যাব। আরে পিঁপড়ার চাপে কি কখনো হাতি মরে? কেমনই আপনিও আমার চাপে মরবেন না, বুঝেছেন? হয়েছে, এখন কাজ করো। আজকে রাত্রে আবার আসুনি, তখন দেখবো কতক্ষণ জড়িয়ে ধরে রাখতে পারো। রাতে আসলে আপনাকে জড়িয়ে ধরবে কে? বিয়ের আগে তো আপনি আমাকে খুঁজেও পাবেন। দেখা যাবে, এখন কাজ করো। আচ্ছা বলে আমি নিহানকে ছেড়ে দিলাম। নিহানকে ছেড়ে দেওয়ার পর নিহান আমার শাড়ির আঁচলটা ঠিক করে দিল। নিহান যখন আমার শাড়ির আঁচল ঠিক করে দিচ্ছিল তখন আমার কেমন জানি হয়েছে। যাই হোক, এখন কাজে মনোযোগ দিই। কয়দিন পর বিয়ে, তখন তো আবার কাজ করতে পারবো না। 2 দিন পর। আজকে আমার গায়ে হলুদ, তাই ফুল দিয়ে সাজানো একটা স্টেজে বসে আছে। কেমন করে যেন 2 দিন কেটে গেল, আমি বুঝতেই পারিনি। আমার বিয়ের জন্য আমাদের বাড়িটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। অনেক আত্মীয় স্বজন আর আমার ফ্রেন্ডসরা সবাই এসেছে। আমাকে এখনো হলুদ দেওয়া শুরু করা হয়নি, কারণ ছেলের বাড়ির লোক এখনো হলুদ নিয়ে আসেনি। তারা আসলেই আমাকে হলুদ দেওয়া শুরু হবে। আমাকে হলুদ শাড়ি, হলুদ ফুল, হলুদ গহনা দিয়ে, ফুলের মালা দিয়ে সাজানো, একদম হলুদ পরি বানিয়ে ফেলেছে। এখানে আমাকে বসিয়ে রেখে সবাই বসে নিজেদের মতো গল্প করছে। আমি শুধু চারিদিকে তাকিয়ে দেখছি কে কী করে। একটু পরেই খালামণিদের বাসা থেকে লোকজন আসলো। সেখানে নিহানের কিছু বন্ধু ছিল। তারা আসার সাথে সাথেই আমাকে হলুদ দেওয়া শুরু হলো। অনেকক্ষণ ধরে বিভিন্ন নিয়মকানুন মেনে হলুদ দেওয়া শেষ করলো। এত মানুষের ভিড়ে আমার অনেক নার্ভাস, বিরক্ত বোধ লাগছিল। আমাকে হলুদ দেওয়া শেষ হলে আমি রুমে চলে আসি। রুমে এসে ওয়াশরুম চলে গেলাম ফ্রেশ হতে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখি আমার ফ্রেন্ডস আর কাজিনসরা আমার রুমে বসে আছে, হাতে মেহেন্দি লাগাচ্ছে। আমি তাদের সাথে কিছুক্ষণ বসে আড্ডা দিয়ে ঘুমিয়ে পড়লাম, কারণ আমার শরীর অনেক ক্লান্ত ছিল। সকালবেলা আম্মুর হাতে ভাত খাচ্ছি আর ফোনে গেমস খেলছি। আমার বিয়ে উপলক্ষে বাইরে আত্মীয় স্বজনের সমাগমে মুখরিত হয়ে উঠেছে। যে যার মতো সাজগোজ নিয়ে ব্যস্ত আছে। পার্লার থেকে 2জন বিউটিশিয়ান এসেছে, তারা আমাকে সাজাতে ব্যস্ত হয়ে গেল। কখন যে দুপুর হয়ে গেছে বলতেই পারবো না। কিছুক্ষণ আগে বর আসছে, তাই সবাই অনেক ব্যস্ত হয়ে গেছে। বাইরে গাড়ির শব্দ শুনতে পেয়ে আমার রুমে আমার যে বান্ধবী আর কাজিনরা ছিল তারা সবাই চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। বর আসার আওয়াজ শুনতে পেয়ে ওরা সবাই বরকে বরণ করতে চলে গেল। বিউটিশিয়ানরা আমার সাজানো কমপ্লিট করলে আমার বান্ধবী আর কাজিনরা সবাই মিলে আমাকে বিয়ের আসরে নিয়ে গেল। আর বিয়ের আসরে নিয়ে গিয়ে আমাকে নিহানের পাশে বসিয়ে দিল। তারপর কাজী সাহেব আমাদের বিয়ে পড়িয়ে দিল। আমি এতক্ষণে একবারও নিহানের দিকে তাকাইনি, কিন্তু হঠাৎ নিহানের চোখে চোখ যেতেই আমি আর চোখ ফেরাতেই পারলাম না। আমি এক নজরে নিহানের দিকে তাকিয়ে আছি। লাল শেরওয়ানি আর পাকড়িতে নিহানকে অসাধারণ লাগছে। খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। নিহানের প্লেটের খাবার সব বন্ধুরা খেয়ে ফেলেছে। নিহানের বন্ধুরা খাচ্ছে আর বলছে, নিহান তুই হচ্ছিস নতুন জামাই, তুই এত খাবার খেলে সবাই কি ভাববে? তাড়াতাড়ি হাত ধুয়ে উঠে পড়। বিয়ে তো জীবনে একবারই করব, আর নিজের বিয়ে যদি মন মতো না খেতে পারি তাহলে সারা জীবন আফসোস থেকে যাবে। তোরে কইছে। নিহান বেচারা এত কথা বললেও বন্ধুদের জ্বালায় কিছুই খেতে পারছে না, আর কাউকে কিছু বলতেও পারছে না। আর নিহান খাওয়ার জন্য যেটাই প্লেট নেয় সেটাই ওর বন্ধুরা নিয়ে খেয়ে ফেলে। নিহানের মুখের দিকে তাকানো যাচ্ছে না। রাগে দুঃখে নিহানের মুখখানি একদম লাল হয়ে গেছে। নিহানের চেহারা আর চুপ করে থাকা দেখেই আমি বুঝতে পারছি নিহান যে অনেক বেশি রেগে আছে। আমি তো নিহানের ফ্রেন্ডের কাণ্ড দেখে, নিহানের এমন রাগান্বিত চেহারা দেখে হেসেই দিলাম। নিহান আমাকে হাসতে দেখে মুখটা আরও কঠিন করে আমার দিকে তাকালো। আমি ভয়ে নিহানের দিকে তাকিয়ে ওরে আরও রাগানোর জন্য ওর ফ্রেন্ডদের বললাম,
ভাইয়া আমার ছুচু জামাইকে অল্প কিছু খাবার খেতে দেন না। বেচারা যেইভাবে আমার দিকে তাকিয়ে আছে তাতে আমি নিশ্চিত আমার খাবারে ওর নজর লেগে যাবে। এইখানে নিহানের অনেক বন্ধুই আছে, কিন্তু তাদের মধ্যে 1-2জনকে আমি চিনি, কারণ কালকে হলুদে দেওয়ার সময় তাদের সাথে পরিচয় হয়েছিল। আর তাদের মধ্যে একজন হলো তুষার ভাই। আমার কথা শুনে তুষার ভাই আমাকে বলল, আসলেই তো বোন, তুমি ঠিক কথা বলছো। দোস্ত, তুই চিন্তা করিস না, তুই হচ্ছিস আমাদের একমাত্র বন্ধু, তোকে কি আমরা না খাইয়ে রাখতে পারি? এই সজীব, নিহানকে ভালো করে খাবার দে তো। তারপর সবাই মিলে নিহানকে এত খাবার দিল যে নিহানের পেট থেকে খাবার নিচে পড়ে যাচ্ছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে সবাই কিছুক্ষণ বিশ্রাম নিল। বিকাল হয়ে গেছে, এখন আমাকে নিহানের বাসায় নিয়ে যাওয়া হবে। আমি তো আম্মুকে জড়িয়ে ধরে কান্না করেই যাচ্ছি, আর আম্মুও আমার সাথে কাঁদছে। আম্মু আমাকে বিভিন্ন রকম কথা বলে সান্ত্বনা দিয়ে যাচ্ছে, কিন্তু আমার আম্মুকে একা রেখে কিছুতেই যেতে ইচ্ছে করছে না। বিয়ে হলে তো মেয়েদের শ্বশুরবাড়ি যেতেই হবে। তাই অবশেষে আমিও সবাইকে বিদায় দিয়ে গাড়িতে উঠে বসলাম। আমি গাড়িতে উঠে বসতেই নিহানও গাড়িতে উঠে আমার পাশে বসে পড়লো, আর সামনে ড্রাইভার, পাশে আনহা উঠে বসলো, আর বাকি সবাই অন্যান্য গাড়ি করে উঠে বসলো। গাড়ি চলতে শুরু করে দিয়েছে, কিন্তু আমার কান্না কিছুতেই বন্ধ হচ্ছে না। আমি ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই যাচ্ছি। নিহান আর আন্না আমাকে নানা রকম কথা বলে আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু কোনো কথাতেই আমার কান্না বন্ধ হচ্ছে না। একসময় কান্না করতে করতে জ্ঞান হারিয়ে ফেললাম। তারপর আর কিচ্ছু মনে নেই আমার। চোখ খুলতেই আমি দেখি নিহান আমাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে খালামণির বাড়ির দরজায় দাঁড়িয়ে আছি। খালামণি সহ বাকি সবাই আমাকে বরণ করছে। নিহানের কোলে আমি অনেক গিল্টি ফিল করছিলাম, তাই আমি বারবার নিহানের কোল থেকে নামার চেষ্টা করছি, কিন্তু নিহান নামাতেই দিচ্ছে না। নিহান আমাকে আরও শক্ত করে রাগি চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি তো নিহানকে আমার দিকে এভাবে তাকাতে দেখে ভয় একদম চুপসে গেছি। নিহানের চোখের রাগে লাল হয়ে গেছে। আমাকে বরণ করা শেষ হলে নিহান আমাকে কোলে করে রুমে নিয়ে গেল। রুমে নিয়ে গিয়ে আমাকে বেডের উপর বসিয়ে দিয়ে বলল, এখন তোমার কেমন লাগছে? এখন একটু ভালো লাগছে। আচ্ছা, তোমাকে এত কান্না করতে কে বলছে? আমি তোমাকে কান্না করতে বারণ করছিলাম না? কান্না করে নিজের চেহারার কি অবস্থা করছো? আমার ইচ্ছে হয়েছে তাই আমি কান্না করেছি, এতে আপনার কি? হ্যাঁ, তুমি এখন আমার বউ, তাই তুমি কান্না করলে এখন আমার অনেক কিছু, বুঝছো? আর কখনো কান্না করবা না, মনে থাকবো? ওই আমার যা ইচ্ছা হবে আমি তাই করব, আপনি বারণ করবেন না একদম। এখন তুমি আমার অনুমতি ছাড়া কিছু করতে পারলে করো। যদি করি তাহলে কি করবেন? সেটা না হয় সময় হলে দেখা যাবে। আমি কিছু বলতে যাব তার আগেই খালামণি সহ আর অনেকে রুমে এলো। খালামণি ও তারা রুমে আসায় রিহান রুম থেকে বের হয়ে গেল। সবার সাথে কথা বলতে বলতে অনেক রাত হয়ে গেছে, তাই আমি খালামণির সাথে ডিনার করতে চলে গেলাম। নিহানের রুমটা ফুল দিয়ে অনেক সুন্দর করে সাজানো। নিহানের বন্ধুরা সবাই মিলে রুমটা সাজিয়েছে। আমি ডিনার করে রুমে এসে খাটের উপর বসে রইলাম। আমি রুমে আসার কিছুক্ষণ পরে নিহান রুমে এলো। খালামণি আমাকে আগে থেকেই বলে রেখেছে রিহান রুমে আসলেই যেন আমি তাকে সালাম করি, তারপর অজু করে এসে যেন 2 রাকাত নফল নামাজ আদায় করি। খালামণির কথা মনে পড়তে আমি খাট থেকে উঠে নিহানকে সালাম করলাম, কিন্তু নিহান ওর পায়ে সালাম করতে না দিয়েই আমাকে তুলে জড়িয়ে ধরল। তারপর অজু করে এসে দুজন 2 রাকাত নফল নামাজ পড়লাম। নামাজ পড়া শেষ করে আমি খাটের উপর উঠে বসলাম। নিহানও নামাজ পড়া শেষ করে টেবিলের ওপর থেকে একজোড়া নূপুর নিয়ে আমার পায়ে পরিয়ে দিল। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। আর একটা কথা, আপনি কিন্তু আমাকে একদম টাচ করবেন না, আমাকে কয়েকদিন সময় দিতে হবে। আচ্ছা, তুমি যতদিন না চাইবে ততদিন আমি তোমার কাছে যাব না, কিন্তু তুমি যদি আমার কাছে চলে আসো তখন কিন্তু আমি নিজেকে আটকিয়ে রাখতে পারবো না। আমি কখনোই আপনার কাছে যাব না। আচ্ছা, দেখা যাবে। কথাটা বলেই নিহান মাঝখানে কোলবালিশ দিয়ে শুয়ে পড়লো। আমিও আর কথা না বাড়িয়ে উল্টো দিকে ঘুরে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি নিহানের জায়গায় কোলবালিশ আর কোলবালিশের জায়গায় নিহান শুয়ে আমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। নিহানকে অবস্থায় দেখে তো আমার মারাত্মক রাগ উঠে গেল। আমি নিহানকে ধাক্কা দিয়ে আমার কাছ থেকে সরিয়ে আমি উঠে বসে বললাম, এই আপনি আমার রুমে কি করেন? হ্যাঁ আম্মু, ওই আম্মু, কোথায় তুমি? কি হলো, এমন সকালবেলায় মুরগির বাচ্চার মতো চিল্লাচিল্লি করছো কেন? কি? আমি মুরগির বাচ্চা? আমি মুরগির বাচ্চা হলে আপনি হাঁসের বাচ্চা। ওই আপনি আমার রুমে আসলেন কি করে, আর আমার সাথে একবারই শুয়ে আছেন কেন? হাই আল্লাহ, এই সকাল সকাল তুমি আমার বউকে পাগল করে দিলে নাকি? আচ্ছা, তুমি চারদিকে ভালোভাবে তাকিয়ে দেখো তো, এটা তোমার রুম নাকি? আর এটা আমার রুম। আর তুমি যখন এই বেডের উপরে বসে আছো এটাও আমার, কিন্তু কালকে আমাদের বিয়ে হওয়ার পর থেকে এসব কিছু আমাদের হয়ে গেছে। বুঝেছি। আচ্ছা, এখন যাও ফ্রেশ হয়ে আসো, আমরা একসাথে ফজরের নামাজ আদায় করব। যাচ্ছি বলে আমি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে নামাজ পড়ে বসে আছি, আর নিহান বাইরে কোথায় জানি গেছে। আম্মুর কথা অনেক মনে পড়ছে, তাই আম্মুকে ফোন করলাম। কয়েকবার রিং হওয়ার পর আম্মু ফোনটা রিসিভ করলো। আসসালামু আলাইকুম আম্মু।
তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আম্মু। তুমি কি করো? এই তো মা, মেহমানদেরকে নাস্তা দিচ্ছি। তুই নাস্তা করছিস? আম্মু, তুমি জানো না আমি একা খেতে পারি না। কি বলিস, তুই এখনো খাসনি? আচ্ছা, তুই কি রাতে খেয়েছিস? হুম, খালামণি আমাকে রাতে খাইয়ে দিয়েছিল, কিন্তু এখন আমি কি করে খাবো? পাগলি মেয়ে, এই বাসায় অনেক মেহমান আছে, না হলে আমি তোর কাছে চলে আসতাম। আচ্ছা, আমি তোর খালামণিকে ফোন দিয়ে বলছি, সেই জন্য তোকে খাইয়ে দেয়। তোমার কাউকে বলতে হবে না। আচ্ছা আম্মু, আমি তোমার কাছে চলে আসি। আমি তো ফোনেই কথা বলছিলাম, কিন্তু এর মধ্যে এই যে নিহাল রুমে ঢুকেছে, এটা আমি তো খেয়ালই করিনি। হঠাৎ নিহানের কথায় আমি তার দিকে তাকালাম। তানা, কোথায় যাবা তুমি? আর তুমি কার সাথে ফোনে বলছো? জি, আমার আম্মুর সাথে। আচ্ছা, আমাকে একটু ফোনটা দাও তো, আমি কালামনির সাথে কথা বলবো। কথাটা বলেই নিহান আমার হাত থেকে ফোনটা নিয়ে সাইডে চলে গেল। কিছুক্ষণ পর নিহান ফোনে কথা বলে শেষ করে ফোনটা আমার কাছে দিয়ে রুমে থেকে বের হয়ে গেল। একটু পরে রিহান খাবারের প্লেট হাতে নিয়ে আবার রুমে ঢুকে আমার সামনে এসে আমাকে বলল, নাও হা করো। আমি আপনার হাতে খাবো না। আমি তোমাকে কোনো কথা বলতে বলছি? তাড়াতাড়ি হা করো। খালামণিকে ডেকে দেন, আমি খালামণির হাতে খাবো। খালামণি কি? এখন থেকে আম্মুকে তুমি আম্মু বলে ডাকবা, বুঝছো? না, বুঝি নাই। হয়েছে, এখন আর বুঝতে হবে না। তাড়াতাড়ি খাও তো, এখন একটু পর তোমার সাথে সবাই দেখা করতে আসবে। এখন কিন্তু আর কিছু খেতে পারবা না। ঠিক আছে। নিয়ান আমাকে খাইয়ে দিয়ে নিচে চলে গেল। কিছুক্ষণ পর আনহা রুমে আসে। আমি ওর সাথে আড্ডা দিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। লাল কালারের বেনারসি শাড়ি পরে সেজেগুজে বসে আছি বউ ভাতের জন্য স্টেজে। আব্বু আম্মু সবাই এসেছে। পুরো বাড়ি আত্মীয় স্বজনে ভরে গেছে। নিহান আমার সাথে ম্যাচিং করে লাল রঙের পাঞ্জাবি পরেছে। নিহান আমার পাশে দাঁড়িয়ে ওর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। আমি ওদের কথা শুনেই বুঝতে পারছি নিহানের বন্ধুরা সবাই ওকে জোর করছে একটা গান গাওয়ার জন্য, কিন্তু নিহান কিছুতেই গাইছে না। তাই নিহানের বন্ধুরা সবাই আমাকে রিকোয়েস্ট করছে নিহানকে গান গাইতে বলার জন্য। আমি আন্নার কাছ থেকে শুনেছি নিহান নাকি অনেক ভালো গান গাইতে পারে, কিন্তু আজকে পর্যন্ত কখনো নিহানের গান শোনা হয়নি। ওর বন্ধুদের কথা শুনে আমারও নিহানের গান শোনার অনেক আগ্রহ বেড়ে গেল। যখনই আমি নিহানের গান গাইতে বলতে যাব, তার আগে সজীব ভাইয়া বলল, এই নিহান, তুই না কত সুন্দর গান গাইতে পারিস, আর এত ভালো একটা দিনে তোর গান শুনবো না, এটা তো ইম্পসিবল। আজকে তোর গান গাইতেই হবে। এই ভাবি, আপনি একটু নিহানকে বলেন না, ও যেন একটা গান গাই। এই যে আপনার সমস্যাটা কি আমাকে বলবেন? ভাইয়াগুলো আপনাকে এতগুলো করে রিকোয়েস্ট করছে একটা গান গাইতে, আর আপনি গান গাইছেন না কেন? তুমি যখন বলেছো তখন তো গান গাইতেই হবে। আম্মু, আমার গিটারটা যেন কোথায়? তারা, আমি এখনই নিয়ে আসছি। বলেই আম্মু গিটার আনতে চলে গেল। কিছুক্ষণ পর আম্মু গিটার নিয়ে এসে নিহানের হাতে দিল। নিহান গিটার হাতে নিয়ে গান শুরু করে গাইতে লাগলো। আমি ডানা ছাড়া পাখি, তোমার আশায় আশায় থাকি, আমি পথে আঁকা ছবি, প্রেম তুমি, ভালোবাসায় সবই, তুমি ছুঁয়ে দিলে এই মন, আমি উড়ব জীবন, তুমি ছুঁয়ে দিলে এই মন, আমি উড়ব জীবন, তুমি আকাশের ওই নীল, আমি মেঘে মেঘে সব নীল, তুমি হাওয়া হয়ে আসো, শুধু আমাকে ভালোবেসো, তুমি মনের আলপনা, তুমি সেই প্রিয় কল্পনা, তুমি ছুঁয়ে দিলে এই মন, আমি উড়ব জীবন, তুমি ছুঁয়ে দিলে এই মন, আমি উড়ব জীবন। নিহানের গানটা শেষ করতেই সবাই হাতে তালি দিয়ে নিহানকে শুভেচ্ছা জানালো। আসলেই নিহান অনেক সুন্দর গান গায়। আমি তো পুরো ফিদা হয়ে গেছি নিহালের গান শুনে। নিহানের বাসার অনুষ্ঠান শেষ হতে নিহানকে সাথে আম্মুর সাথে আমি আমাদের বাসায় চলে এলাম। সন্ধ্যায় নিহানদের বাসা থেকে খেয়ে রওনা দিয়েছে, তাই আর রাতে না খেয়ে সোজা ঘুমাতে চলে গেলাম। আমি আমার রুমে এসে বিছানায় শুয়ে পড়লাম। হঠাৎ করে একটু পর নিহান এসেই আমাকে জড়িয়ে ধরে আমার পাশে শুয়ে পড়লো। ওই কি করছেন? আমাকে এখন ছাড়েন, আমার অনেক ক্লান্ত লাগছে, আমি ঘুমাবো। আমারও খুব ক্লান্তি লাগছে, তাই ক্লান্তি দূর করার জন্য তোমাকে জড়িয়ে ধরে আছি। আমাকে জড়িয়ে ধরতে হবে না,
আপনি আমাকে জড়িয়ে ধরে থাকলে আমি ঘুমাবো কি করে? অত কথা জানি না, আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। প্লিজ আমাকে একটু ঘুমাতে দেন না, আমার সত্যি অনেক খারাপ লাগছে। ঘুমাতে দিব যদি তুমি আমার একটা কথা শোনো। কি কথা? এখন থেকে তুমি আমাকে তুমি করে বলবা। আমি পারবো না, এখন এখান থেকে জানতো। হুম, ভালো ভালো বলছি বলো, না হলে আমি জোর করে তোমাকে বলাবো। বললাম তো আমি পারবো না। ওকে, তুমি আমার কথা শুনবা না তাই তো? ঠিক আছে, এখন যা করো আমাকেই করতে হবে। কি করবেন আপনি? 1 মিনিট দেখাচ্ছি কি করব। এই আপনি আমার মুখ এইভাবে আমার দিকে নিয়ে আসছেন কেন? আমি কিন্তু আমুকে ডাকবো। ওই কু আর কিছু বলার আগে আমার মুখটা বন্ধ করে দিল। আমি নিহানের কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করছি, কিন্তু নিহানের অনেক শক্ত করে আমাকে ধরেছে। আমি নড়তেও পারছি না, আমার মনে হচ্ছে আমি এক্ষুনি শ্বাস বন্ধ হয়ে মরে যাব। আমি নিঃশ্বাস নিতেও পারছি না। কিছুক্ষণ পর নিহান আমাকে ছেড়ে দিয়ে বলল, এখন থেকে আমাকে তুমি করে বলবা, বুঝছো? না, আমি আপনাকে কখনোই তুমি করে বলতে পারবো না। না হলে আরেকবার করি। না না, তার দরকার নেই, আমি আপনাকে এখন থেকে তুমি করে বলবো। এই তো ভালো মেয়ের মতো কথা। তাহলে এখন থেকে বলার চেষ্টা করো। তুমি এইভাবে না। তাহলে কিভাবে? আমি তোমাকে ভালোবাসি, এইভাবে ভালো। প্লিজ নিহান, শরীরটা অনেক খারাপ লাগছে, আজকে আমার সাথে এরকম করবেন না। তুমি একবার বললেই হবে। ঠিক আছে, আমি আপনাকে ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা, এখন আসো আমরা ঘুমিয়ে পড়ি। আচ্ছা। 2 বছর পর হাসপাতালে বসে আছে নিহান। কিছুক্ষণ আগে তানহাকে নিয়ে হাসপাতালে এসেছে সে। হ্যাঁ, তানহা মা হতে যাচ্ছে। এই 2 বছরে খুশিতে ভরিয়ে দিয়েছে তানহার জীবনটাকে নিহান। আজ নিহানের ভুলের জন্য তানহার মৃত্যুর সাথে লড়াই করছে। নিহানকে ডাক্তার বলছে, মা সন্তান দুজনকেই বাঁচানো অনেক কষ্টকর। আল্লাহর কাছে দোয়া করেন, তিনি একমাত্র বাঁচাতে পারবেন। আমরা তো শুধুমাত্র ওছিলা। নিহান হাসপাতালে নামাজ পড়ার জায়গায় অজু করে নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলেছে। আল্লাহ, তুমি সবচেয়ে শক্তিমান, পরম দয়ালু। আল্লাহ, তুমি তো তোমার অসহায় বান্দার দোয়া কবুল করো। আল্লাহ, আমি তোমার এক অসহায় বান্দা, আমার স্ত্রী আর সন্তানের জন্য তোমার কাছে হাত তুলেছি। ডাক্তার বলেছে আমার বাচ্চা আর আমার তানাকে বাঁচানো কষ্টকর। আল্লাহ, তুমি তো সব পারো, তাহলে তোমার এই অসহায় বান্দার দোয়া কবুল করো না। আল্লাহ, তানাই তো আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচব? আমি যে একদম একা হয়ে যাব। আল্লাহ, আল্লাহ, তোমার কাছে তোমার এক গুনাহগার বান্দা তোমার কাছে হাত তুলেছে, 2টা তার কলিজার জন্য। তুমি আমাকে ফিরিয়ে দিও না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সময় একজন নার্স এসে নিহানকে ডাকলো। আপনি কি নিহান? বলেন। স্যার আপনাকে ডাকছে। চলুন। নিহাল নার্সের পিছনে পিছনে ডাক্তারের কেবিনে ঢুকলো। ডাক্তার আমাকে ডেকেছেন? নিহান, ভিতরে এসে বসো। আমার তানা আর আমার বেবি কেমন আছে? আজকে আমার তানার এই অবস্থা শুধু আমার জন্য। ওদের কিছু হলে আমি মরে যাব ডাক্তার। আজকে সকালবেলা আমার তানা আমাকে অনেক ডেকেছিল, কিন্তু আমি সারা রাত ঘুমাইনি বলে সকালে গভীর ঘুমিয়েছিলাম। রুমে পানি ছিল না, তাই আমার তানা আমাকে ডেকেছিল, কিন্তু আমি টের পাইনি। আমি ডাকে সারাদিনই দেখে পাগলিটা একাই কষ্ট করে নিচে পানি খেতে যাচ্ছিল। সিঁড়ি দিয়ে নামার সময় পা পিছলে পড়ে গেল আমার তানা। সব কিছু আমার জন্য হয়েছে ডাক্তার। অনেক জোরে কান্না করতে করতে নিহান কথাগুলি বলল ডাক্তারকে। ডাক্তার নিহানকে সান্ত্বনা দিতে থাকলো। কিছুক্ষণ পর একজন নার্স এসে ডাক্তারকে ডেকে নিয়ে চলে গেল। আর এই দিকে নিহান অতীতের কথাগুলো মনে করে পাগলের মতো কাঁদতে লাগলো। তার বারবার মনে পড়ছে গাড়িতে তার বুকে মাথা রেখে তানহার বলা শেষ কথাগুলো। হাসপাতালে নিয়ে আসার সময় ব্যথার কাতর হয়ে নিহানের বুকে মাথা রেখে তানহা বলেছিল, তুমি কিন্তু নিজের খেয়াল রাখবা। আর শোনো, আজকে যদি আমার কিছু হয়ে যায় তাহলে কিন্তু তুমি একদম ভেঙে পড়বা না। সবসময় ভাববে আমি তোমার পাশে আছি। আর একটা সুন্দর মেয়েকে দেখে বিয়ে করে নিবা, তারপরেও তুমি নিজেকে কষ্ট দিবা না। আর একটা আমাকে ওয়াদা করো নিহান, সত্যি তুমি অনেক ভালো একজন মানুষ। আমি প্রথম তোমাকে অনেক কষ্ট দিয়েছি, পারলে আমাকে ক্ষমা করে দিও। নিহান, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার সবসময় তোমার ভালোবাসার সাগরে ডুব দিয়ে তোমার ভালোবাসাময় হয়ে থাকতে ইচ্ছে করে, কিন্তু আজকের পর থেকে হয়তো আর তোমার ভালোবাসা পাবো না।
আচ্ছা, আজকে যদি আমি তোমার কাছ থেকে চলে যাই তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও। তানহার কথাগুলো শুনে নিহান আরো শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরে রেখেছিল তানহাকে। অনেকক্ষণ হয়ে গেল কিন্তু এখনো কোনো ডাক্তার বেরিয়ে আসছে না ওটির ভিতর থেকে। নিহান ওটির সামনে বারবার পায়চারি করছে। নিহানের ভেতরে অনেক অস্বস্তিতা কাজ করছে। তাহলে কি তানাকে বাঁচাতে পারবে না তারা? তাহলে কি আল্লাহ তুমি আমাকে একা করে দিবে? এখন কি নিয়ে বাঁচবো আমি? তানাই তো আমার একমাত্র বাচ্চার অবলম্বন ছিল। তানাকে ছাড়া তো আমি একদম অচল হয়ে যাব। না না, আমার তানার কিছুই হতে পারে না। নিহান এসব ভাবছিল আর হাউমাউ করে কান্না করছে। তানহার আম্মু, নিহানের আম্মু আরও অনেকেই নিহানকে সান্ত্বনা দিচ্ছে যে তানহার কিছুই হবে না। ঠিক এমন সময় ওটি থেকে ডাক্তার বের হলো। নিহান ডাক্তারকে বের হতে দেখে দৌড়ে ডাক্তারের কাছে গিয়ে, ডাক্তার, আমার তানা কেমন আছে? মিস্টার নিহান, শান্ত হন। আপনার ওয়াইফ আর বেবি দুজনেই ভালো আছে। ডাক্তার, আমার বেবি ঠিক আছে? আমার ছেলে নাকি মেয়ে হয়েছে? আপনার রাজকন্যার মতো একটা মেয়ে হয়েছে। আচ্ছা, আমি কি তানার সাথে একটু দেখা করতে পারি? এখন পারবেন না, আর একটু পরে মিস তানহাকে কেবিনে শিফট করা হবে, তখন দেখা করতে পারবেন। বলেই ডাক্তার চলে গেল। নিহানের আম্মু আর তানহার আম্মু নিহানের কাছে এসে, আমি তো দাদি হয়ে গেছি। নিহান, দেখেছিস তোর মেয়ের চেহারাটা একদম আমাদের দুই বোনের মতোই হবে। কেন তোমাদের মতো হবে কেন? কারণ তোমার মেয়েও তো আমাদের বোন, আর আমাদের 3 বোনের চেহারা তো একই হবে, তাই না? কিরে বুবু, ঠিক বলছি না? একদম ঠিক বলছিস। এভাবেই নিহানের আম্মু আর তানহার আম্মু বকবক করেই যাচ্ছে, আর নিহান চুপচাপ দাঁড়িয়ে তাদের কথা শুনছে আর হাসে। কিছুক্ষণ পর তানহাকে কেবিনে আনা হলো। নিহান কেবিনে ঢুকে তানহার পাশে বসে কেঁদে দিল। এটা কোনো কষ্টের কান্না ছিল না, এটা তানহাকে ফিরে পাওয়ার কান্না, বাবা হওয়ার খুশির কান্না। নিহান নিজের মেয়েটার দিকে তাকিয়ে মুচকি হেসে দিল, কারণ সত্যি ওর মেয়েটার দেখতে ওর নানি আর দাদির মতো হয়েছে। নিহান বসা থেকে উঠে তানহার হাতটা শক্ত করে ধরে এলো পাথারি কিস করতে লাগলো। তারপর মেয়ের কপালে আলতো করে একটা ছোট্ট চুমু দিল। তানহা নিহানের দিকে তাকিয়ে বলল, বাবু, এই দেখো তোমার মেয়েটা কত কিউট হয়েছে, একদম তোমার মতো কিউট হয়েছে। নিহান তানহার কথা শুনে হেসে দিল। তানহা নিহানের হাতটা শক্ত করে ধরে একটা চুমু এঁকে দিল। ওই, এখন আমি বাবা হয়েছি, আজকের পর থেকে আমাকে আর বাবা বলে ডাকবা না, বুঝছো? নিহান, তোমাকে একটা কথা বলি। আচ্ছা, বলো। তুমি না বলেছিলে তুমি সারা জীবন আমাকে আগলে রাখবে, তোমার কাছ থেকে একটুও দূরে যেতে দিবা না? তুমি সত্যিই তোমার কথা রেখেছো। এখন থেকে আমি তোমার হয়েই থাকতে চাই সারা জীবন, তোমার ভালোবাসায় মেতে থাকতে চাই। এখন থেকে আমি আর আমার মেয়ে মিলে তোমাকে সাহায্য করব। দেখি এইবার কিভাবে আমাদের সাথে রাগ দেখাও। আচ্ছা, দেখা যাবে। বলেই নিহান তানহাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। তানহাও নিহানকে জড়িয়ে ধরে কান্না করছে। এভাবেই শুরু হয়ে গেল নিহান আর তানহার ভালোবাসার গল্প।